খোকন ফিল্মস চ্যানেলের নতুন নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। কথাগুলো বলেই চাঁদনি সামি আহমেদের হাত ধরে বলল, আম্মু আমাকে ওই বাড়িতে নিয়ে চলো। আজকের রাতটা আমি ওই বাড়িতে থাকবো, ভোরে উঠে অন্য কোথাও চলে যাব। নূর ভাইয়ের রাগ শান্ত হলে আমি আবার ফিরে আসব। তোমরা প্লিজ আমার বাবুর কিছু করো না, তাহলে কিন্তু তোমরা সবাই আল্লাহর কাছে দায়ী থাকবে। আমাকে আজকের রাতটা আশ্রয় দাও, কাল থেকে আমাকে তোমাদের সহ্য করতে হবে না। বাড়ির সবাই ছলছল দৃষ্টিতে চাঁদনি দিকে তাকিয়ে আছে। সামি আহমেদ কাঁদতে কাঁদতে চাঁদনিকে জড়িয়ে ধরে বলল, নূর তোকে ঠিক অ্যাবর্শন করিয়ে ছাড়বে চাঁদ, তুই পালিয়েও বাঁচতে পারবি না। নূর তোকে প্রচণ্ড ভালোবাসে চাঁদ, তাই হাসি মুখে সব মেনে নে। কাল সকালে নূর আর আমি মিলে অ্যাবর্শনটা করিয়ে আনবো। চাঁদনি অনবরত কাঁপছে আর বিড়বিড় করে বলছে, আজকের রাতটা কোনো রকমে ওই বাড়িতে কাটিয়ে দিই। আমি সত্যি সত্যি কাল ভোরে পালাবো। নূর ভাই কখনো আমাকে খুঁজে পাবে না। নূর ভাই খুব পাষাণ হয়ে গেছে, শুধু একতরফা আমার দিকটাই ভাবছে, আমাদের সন্তানের দিকটা ভাবছে না। এর মাঝেই সাবরিনা আপনার চাঁদনির মাথায় হাত বুলিয়ে বলল, তুই পালাতে পারবি না চাঁদ, নূর তোকে পালাতে দিবে না। খামোকা এইসব চিন্তা মাথায় ঢুকাস না। নূর যা বলেছে তাই কর, বেবিটা নষ্ট করে দে। চাঁদনি কয়েকটা শুকনো ঢোক গিলে বলল, আচ্ছা অ্যাবর্শন করাবো আমি, আগে আমাকে ওই বাড়িতে যেতে দাও। আমার মাথাটা খুব ঘুরছে, শরীর খারাপ লাগছে। সামি আহমেদ আর দেরি না করে চাঁদনিকে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। সাথে জামান আহমেদও আছে। গাড়িতে ওঠার সাথে সাথেই জামান আহমেদ গাড়ি স্টার্ট করে দিল। প্রায় 20 মিনিট পর চাঁদনি বাড়ি গিয়ে পৌঁছে গেল। বাড়ি পৌঁছেই চাঁদনি ফ্রিজ খুলে ফ্রুটস বের করে খেতে লাগলো। খিদে ওর পেটে অসম্ভব রকম ব্যথা করছিল। চাঁদনির অবস্থা দেখে সামি আহমেদ চোখের জল ফেলছে। প্রায় অনেকগুলো ফল খেয়ে চাঁদনি ওর রুমে গিয়ে দরজা আটকে ঘুমিয়ে পড়ল। ভোরে উঠে পালানোর ধান্দায় আছে সে। সামি আহমেদ সদর দরজাটা খুব ভালো করে লাগিয়ে দিল। ড্রয়িং রুমের সোফায় হেলান দিয়ে বসে আছে উনি, চাঁদনিকে পাহারা দেওয়ার জন্য। উনি জানে চাঁদনি পালানোর চেষ্টা করবে। চাঁদনি কমলমুটি দিয়ে ঘুমিয়ে আছে। কনসেপ্টের পর থেকে চাঁদনির ঘুম বেড়ে গেছে, শুলেই ঘুমিয়ে পড়ে। এভাবেই রাত করিয়ে ভোর নেমে এলো। ঘড়িতে ভোর রাত 4টা। নূর সারা রাত সাদমানের বাড়ি থেকে স্মোকিং করেছে। আইমনও সাথে ছিল। সবাই নূরকে সান্ত্বনা দিয়ে বলেছে চাঁদনিকে মেনে নিতে, বেবির প্রতি এতটা নির্দয় না হতে। আল্লাহ ভাগ্যে যা রেখেছে তাই হবে। তাছাড়া বেবিটা নষ্ট করলে চাঁদনি খুব কষ্ট পাবে, মনটাও ভেঙে যাবে। চাঁদনির কষ্ট নূর চোখের সামনে সহ্য করতে পারবে না। আর চাঁদনিকে ছাড়া থাকাও ওর পক্ষে দায়। তাছাড়া নূরের পিতৃত্ব বোধও নাড়া দিয়েছে। বেবিটার প্রতি ওর আলাদা টান ফিল হচ্ছে। তাই নূরা দেরি না করে সিগারেট একটা হাতে নিয়ে সমানে টানছে আর চাঁদনির বাড়ির উদ্দেশ্যে দৌড়াচ্ছে। চাঁদনি অলরেডি ঘুম থেকে উঠে সদর দরজার কাছে গিয়ে দেখলো সামি আহমেদ সোফায় ঘুমিয়ে আছে। সামি আহমেদের ঘুম খুব পাতলা, একটু হাঁটা চলার আওয়াজেই ওনার ঘুম ভেঙে যায়। চাঁদনি মনটা খারাপ করে আবার রুমে ফিরে এলো। ব্যালকনিতে দাঁড়িয়ে চাঁদনি ভাবছে কি করে বাড়ি থেকে পালানো যায়। চাঁদনির মাথায় একটা শয়তানি বুদ্ধি এঁটে রুমের ভেতরে ঢুকে কাভার্ড খুলে কয়েকটা শাড়ি বের করলো। বেডের উপরে বসে সে শাড়িগুলো পরপর গিট্টু দিচ্ছে। নূর এতক্ষণে চাঁদনিদের বাড়ি পৌঁছে গিয়ে দৌড়ে সদর দরজার কাছে চলে এলো। দরজায় একটা ধাক্কা দেওয়ার সাথে সাথে সামি আহমেদ ঘুম থেকে উঠে দরজাটা খুলে দিল। নূর সামি আহমেদকে ক্রস করে দৌড়ে চাঁদনির রুমে ঢুকে গেল। চাঁদনির 3টা শাড়ি একত্রে গিট্টু দিয়ে ব্যালকনিতে গিয়ে শাড়িগুলো ব্যালকনির রেলিংয়ের সাথে বাঁধছে। নূর পেছন থেকে দাঁড়িয়ে চাঁদনির কাণ্ড দেখছে আর মুচকি হাসছে। চাঁদনি এখনও নূরকে খেয়াল করেনি। সে খুব মনোযোগ দিয়ে ওর কাজ করছে। শাড়িগুলো সে টাইট করে রেলিংয়ের সাথে বাঁধতে পারছে না, বারবার ব্যর্থ হচ্ছে। নূর পেছন থেকে গলাটা ঝাঁকিয়ে চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, না আমি বেঁধে দিচ্ছি, খুব টাইট করে বেঁধে দেবো। ওকে? চাঁদনি আনমনা হয়ে বলল, খুব টাইট করে বেঁধে দাও, আমি যেন খুব ইজিলি শাড়িটাই ভর দিয়ে নিচে নামতে পারি। কথাগুলো বলেই চাঁদনি পেছন ফিরল। নূরকে দেখে চাঁদনি কয়েকটা ঢোক গিলে মনে মনে বিড়বিড় করে বলল, উফ, পালাতেও পারলাম না, এর আগেই চলে এলো। এত সকালে তো কোনো হসপিটাল খোলা থাকে না, নিশ্চয়ই বাচ্চা নষ্ট করার কোনো ঔষধ এনেছে। কথাগুলো ভেবেই চাঁদনি আবার কাঁদতে কাঁদতে ধপ করে নিচে বসে নূরের পা দুটো ধরে বলল, প্লিজ নূর ভাই, তুমি এতটা নির্দয় হও না, তোমাকে এসব মানায় না। বাবা হয়ে তুমি সন্তানের এত বড় ক্ষতি করতে পারো না। এবারের মতো আমাকে মাফ করে দাও। তোমার বিশ্বাস ভাঙার শাস্তি আমি পেয়েছি নূর ভাইয়া, আর আমাকে শাস্তি দিও না। আমার পেটে খুব ব্যথা হয়, খুব খিদে লাগে কিন্তু খেতে পারি না। সারাদিন ফ্রুটস খেয়ে থাকতে হয়, শরীর খুব দুর্বল লাগে। আমি খুব শান্তি পাচ্ছি নূর ভাইয়া। বাবুটাকে কেড়ে নিলে আমি সত্যি সত্যি মরে যাব নূর ভাইয়া। নূর চোখে জল নিয়ে ধপ করে চাঁদনির পাশে বসে চাঁদনিকে টাইট করে জড়িয়ে ধরে কান্না জড়িত কণ্ঠে বলল, তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না চাঁদ, নিঃস্ব হয়ে যাব আমি। হয়তো শ্বাস প্রশ্বাস চলবে, তবে ভেতরের আত্মাটা মরে যাবে। নূর ফুপিয়ে ফুপিয়ে কেঁদে আবার বলল, কেন করলে চাঁদ তুমি এমন? একটা বারকে মনে হয়নি তুমি আমার বিশ্বাস ভাঙছো। আমাকে
আমাকে ক্ষমা করে দাও না নূর ভাইয়া। আমি না বুঝে এসব করেছি, আমার কিচ্ছু হবে না নূর ভাইয়া। আমার বেবিও বাঁচবে, আমিও বাঁচবো। শুধু তুমি আমার পাশে থাকলেই হবে নূর ভাইয়া। একমাত্র দোয়াই পারে সব কিছু পাল্টাতে। তোমরা সবাই নামাজ পড়ে আমার জন্য প্রাণ ভরে দোয়া করবে, তাহলেই হবে। নূর কান্না থামিয়ে চাঁদনিকে হাত কোলে তুলে বিছানায় শুয়ে দিল। চাঁদনির পেটের উপরে থেকে শাড়িটা তুলে নূর চাঁদনির পুরোটা পেটে চুমোয় চুমোয় ভরিয়ে দিচ্ছে। চাঁদনি বেশ বুঝতে পেরেছে নূরের পিতৃত্ববোধ জেগে উঠেছে। নূরের দিকে তাকিয়ে চাঁদনি মৃদু হাসছে। চোখের জল দিয়ে নূর চাঁদনির পেটটা ভিজিয়ে দিয়েছে। চাঁদনি নূরের মাথায় হাত বোলাচ্ছে। প্রায় 5 মিনিট আদর করার পর নূর চাঁদনির ভেজা পেটটা 2 হাত দিয়ে মুছে চাঁদনির বুকে মাথা রেখে বলল, আজ থেকে আমরা দুজনেই নামাজ পড়ব। তুমি ঠিকই বলেছ, কেবল দোয়াই পড়া সব কিছু পাল্টাতে। শুধু আমি আর তুমি না, বাড়ির সবাই নামাজ পড়বে। খুব দোয়া করবো আমি আল্লাহর কাছে আমার ওয়াইফ আর আমার সন্তানের জন্য। ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের দুজনকে সুস্থ রাখবে। চাঁদনি খিলখিলে হেসে বলল, আমিও এটাই তোমাকে বোঝাতে চেয়েছিলাম নূর ভাইয়া। আল্লাহর ইচ্ছে ছিল বলেই আমি ভুলটা করে ফেলেছি। আল্লাহ যেমন আমাদের বিপদে ফেলেছে, ঠিক তেমনই আল্লাহই আমাদের সেই বিপদ। শুধু আল্লাহর ওপর ভরসা রাখতে হবে আর নামাজ পড়ে দোয়া করতে হবে। নূর চাঁদনির বুকের উপর থেকে উঠে চাঁদনির গালে হাত দিয়ে বলল, খিদে পেয়েছে তোমার? চাঁদনি মুখটা কাঁচু মাচু করে বলল, খিদে পেলেও আমি খেতে পারি না নূর ভাইয়া, শুধু ফ্রুটস খেতে হয়। ফ্রুটস খেয়ে আমার খিদে মেটে না। নূর বসা থেকে উঠে রুম থেকে বের হয়ে সোজা কিচেনে গিয়ে ফ্রিজ থেকে বিভিন্ন ধরনের ফল বের করে ছুরি দিয়ে কেটে একটা বড় প্লেটে সাজিয়ে আবার রুমে চলে গেল। নূরকে দেখে চাঁদনি শোয়া থেকে বসে পড়ল। নূর চাঁদনির পাশে বসে চাঁদনির মুখে ফল তুলে দিচ্ছে। চাঁদনি খিদে তাড়নায় গপা গপ খেয়ে নিচ্ছে। 10 মিনিটের মধ্যে নূর সম্পূর্ণ ফ্রুটস চাঁদনিকে খাইয়ে দিল। এর মাঝেই ফজরের আজান পড়ে গেল। নূর তাড়াতাড়ি বসা থেকে উঠে প্লেটটা ডেস্কের উপরে রেখে চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, চাঁদ উঠে পড়ো, নামাজ পড়তে হবে। চাঁদনি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। নূর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ওযু করে নিল। নূরের পর চাঁদনিও ওয়াশরুমে ঢুকে ওযু করে বের হলো। নূর আর চাঁদনি পাশাপাশি দুটো জায়নামাজে দাঁড়িয়ে আছে। চাঁদনি গাবার থেকে হিজা বের করে মাথায় চড়িয়ে নিয়েছে। নূর টুপি ছাড়াই নামাজে দাঁড়িয়েছে। আপাতত ওর কাছে টুপি নেই। দুজনে এবার নামাজে মনোযোগ দিল। প্রায় 8 ঘন্টা পর ওদের নামাজ শেষ হলো। এই 8 ঘন্টায় দুজন নামাজ পড়ে অনেক দোয়া দুরুদ পড়েছে। নূর নামাজের প্রতিটা মোনাজাতে চাঁদনির সুস্থতা চেয়ে খুব কেঁদেছে। চাঁদনি ওর বেবির জন্য দোয়া চেয়ে কেঁদেছে। মোনাজাতে ঝরা চোখের পানি আল্লাহ কবুল করে নেয়। নূর জানামাজ গুছিয়ে চাঁদনিকে নিয়ে হাঁটতে বের হয়েছে। এই সময় হাঁটা চলার মধ্যে থাকা খুব জরুরি। নূরা চাঁদনি বাড়ির গার্ডেনে হাত ধরাধরি করে হাঁটছে। সামি আহমেদ ঠোঁটে মুচকি হাসি টেনে সদর দরজায় দাঁড়িয়ে চাঁদনি আর নূরকে দেখছে। সাথে সামান আহমেদও আছে। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর চাঁদনি কিছুটা হাঁপিয়ে ওঠে। নূর আঁচ করতে পেরে চাঁদনিকে কোলে তুলে বাড়ির ড্রয়িং রুমে চলে আসে। ডাইনিং টেবিলের একটা চেয়ার টেনে নূর চাঁদনিকে বসিয়ে দিল। সামি আহমেদ কিচেন রুমে নূরের জন্য নুডলস রান্না করছে। নূর ফ্রিজ থেকে ফ্রুটস বের করে আবারও কেটে কুটে প্লেটে করে চাঁদনির মুখের সামনে ধরল। চাঁদনি মুচকি এসে সব ফ্রুটস খেয়ে নিল। সামি আহমেদ এতক্ষণে নুডলস রান্না করে নূরের সামনে নুডলসের বাটিটা ধরল। নূর বাটিটা হাতে নিয়ে চাঁদনি দিকে তাকালো। চাঁদনি নুডলসের দিকে তাকাচ্ছে আর ঢোক গিলছে। নূর চাঁদনির মুখের সামনে নুডলসের বাটিটা ধরল। চাঁদনি নাকে যেই না নুডলসের ঘ্রাণটা ইন করলো, অমনি চাঁদনির গা গলাতে শুরু করলো। নূর তাড়াতাড়ি নুডলসের বাটিটা চাঁদনির মুখের সামনে থেকে সরিয়ে নিল। নুরও আর নুডলসটা খায়নি। নুডলসের বাটিটা নূর সামি আহমেদের দিকে ধরিয়ে বলল, খালামণি নিয়ে যা নুডলসটা, আমি খাবো না। আর শোনো, আমি চাঁদকে ওই বাড়ি নিয়ে যাচ্ছি। তোমরা শুধু আমার বউ আর আমার সন্তানের জন্য দোয়া করো। আমার জন্য একটু দোয়া করো। আজ আমার মাস্টার্স পরীক্ষার রেজাল্ট দেবে। নূর কিছুটা থেমে আবার বলল, আমরা আসছি তাহলে। সামি আহমেদ চোখে জল নিয়ে নূরের কপালে চুমু খেয়ে বলল, আমার মেয়েটাকে মাফ করে দে নূর, ওর পাশে থাক। এই সময় তোর যত্ন ওর খুব দরকার। আমি জানি তুই আমার মেয়ের যথেষ্টই যত্ন নিবি। তোর প্রতি আস্থা আছে আমার। নামাজ পড়ে আমি আমার মেয়ে জামাই আর নাতি নাতনির জন্য দোয়া করব। তুই চিন্তা করিস না বাবা। নূর মলিন হেসে সামিয়া আহমেদের থেকে বিদায় নিয়ে চাঁদনিকে কোলে তুলে বাড়ির বাইরে চলে গেল। রাস্তায় দাঁড়ানোর সাথে সাথেই নূর একটা খালি রিক্সা পেল। রিক্সাটা দাঁড় করিয়ে নূর চাঁদনিকে নিয়ে রিক্সাতে উঠে পড়ল। চাঁদনিকে আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছে নূর। নূরের বলা ঠিকানা অনুযায়ী রিক্সাওয়ালা রিক্সা নিয়ে ছুটল। প্রায় 8 ঘন্টা পর ওরা বাড়ি পৌঁছে গেল। সদর দরজায় বার রাখার সাথে সাথেই সাবরিনা আবরার, সেলিনা চৌধুরী, সোহানি, মিহা চোখ দুটো বড় বড় করে নূর আর চাঁদনির দিকে তাকিয়ে আছে। নূরের কোলে চাঁদনিকে দেখে ওরা আরও বেশি অবাক হচ্ছে। সোহানি আর মিহা ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে দৌড়ে গিয়ে নূরের পাশে দাঁড়ালো। নূর চাঁদনিকে কোলে থেকে নামিয়ে দিল। মিহার সোহানি খিলখিল করে হেসে চাঁদনিকে জড়িয়ে ধরল। চাঁদনি ওদের জড়িয়ে ধরে হাসছে। নূর ধীর পায়ে হেঁটে সাবরিনা আবরারের দিকে অগ্রসর হয়ে সাবরিনা আবরারের হাত ধরে বলল, আম্মু, আমি চাঁদকে ক্ষমা করে দিয়েছি। ওকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না আম্মু। আমি খুব ভালোবাসি ওকে। হ্যাঁ, হয়তো সে আমাকে মিথ্যে বলেছে বা আমার কথা রাখেনি, তাতে আমার কিচ্ছু আসে যায় না আম্মু। আল্লাহর উপর আমার ভরসা আছে।
আমার ভালোবাসার প্রতিও আমার আস্থা আছে। আমার বউ বাচ্চা দুজনেই সুস্থ থাকবে। তোমরা শুধু আমার বউ আর আমার বাচ্চার জন্য দোয়া করো। বাকিটা আমি ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। তবে আল্লাহ আমাকে নিরাশ করবে না আমি জানি। তোমরাও চাঁদকে মেনে নাও, যা হওয়ার তা তো হয়েই গেছে। সাবরিনা আবরার নূরের হাতটা ছেড়ে দ্রুত পায়ে হেঁটে চাঁদনির দিকে অগ্রসর হয়ে চাঁদনিকে জড়িয়ে ধরে কেঁদে দিল। চাঁদি সাবরিনা আবরারকে জড়িয়ে ধরে কান্নাচরিত কণ্ঠে বলল, কেঁদো না খালামণি, আমার কিচ্ছু হবে না। তোমরা তো আছো আমার পাশে। তোমরা আমার জন্য অনেক অনেক দোয়া করবে, তাহলে আল্লাহ আমাকে সুস্থ রাখবে, আমার বেবিকেও সুস্থ রাখবে। দোয়া করবো মা, খুব দোয়া করব। আল্লাহ না করুক তোদের কিছু না হয়ে গেলে আমার ছেলেটাও বাঁচবে না। নিজের ছেলের জন্য হলেও তোদের জন্য আমাকে দোয়া করতেই হবে। এর মাঝেই চাঁদির মাথাটা হঠাৎ ঘুরে গেল। সাবরিনা আবরার ব্যাপারটা বুঝে নূরকে উদ্দেশ্য করে বলল, নূর, চাঁদকে রুমে নিয়ে যা, ওর এখন বিশ্রাম প্রয়োজন। নূর আর দেরি না করে চাঁদনিকে কোলে তুলে সিঁড়ি বেয়ে সোজা রুমে নিয়ে বেডের উপরে শুয়ে দিল। চাঁদনি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে। নূর চাঁদনির মাথার পাশে বসে চাঁদনির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। প্রায় 10 মিনিট পর চাঁদনি ঘুমে তলিয়ে গেল। নূর চাঁদনির পাশ থেকে উঠে আমেরিকা থেকে আনা গিফটসগুলো এক এক করে কাভার্ডে গুছিয়ে রাখলো। শুধু চকলেটের বিশাল প্যাকেটটা ডেস্কের উপরে রাখলো। চাঁদনি ঘুম থেকে উঠলে চাঁদনিকে চকলেটসগুলো দেবে। যদি চাঁদনি চকলেটসের ঘ্রাণ নিতে পারে তাহলে সবগুলো চকলেট এসে চাঁদনিকে খাওয়াবে। ঘড়িতে দুপুর 1টা ঘনিয়েছে। নূর সাবান নিয়ে মসজিদে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। এর মাঝেই নূরের ফোন বেজে উঠল। ফোনটা হাতে তুলে নূর স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো নূরের ভার্সিটির প্রিন্সিপাল ফোন করেছে। নূর চটজলদি কলটা পিক করে নিল। ওই পাশ থেকে স্যার খুশি খুশি কণ্ঠে বলল, কংগ্রাচুলেশন নূর, তুমি সহ তোমার ডিপার্টমেন্টের আরও প্রায় অধিকাংশ স্টুডেন্ট এই ফার্স্ট ক্লাস পেয়েছে। তোমার জন্য আমরা বেশ খুশি লাগছে নূর। তুমি চাইলে কালকের মধ্যেও এসে ইউনিভার্সিটি জয়েন করতে পারো ইংলিশ লেকচার হিসাবে। নূর খুশিতে বেশ উত্তেজিত হয়ে বলল, স্যার আইমন্ড সাদমান হিমেল, ওদের খবর কি? ওরা ফার্স্ট ক্লাস পেয়েছে। নূর পারছে না খুশিতে গড়াগড়ি খেতে। নূর মৃদু হেসে স্যারকে উদ্দেশ্য করে বলল, স্যার আমি কাল ইউনিভার্সিটিতে জয়েন করব। কাল সকাল 10টার মধ্যে আমি আসছি। কথাটা বলেই নূর কলটা কেটে দিল। চাঁদনি এখনও ঘুমোচ্ছে। নূর চাঁদনিকে না জাগিয়ে সোজা নিচে চলে গেল। বাড়ির সবাই খবরটা শুনে খুব খুশি হলো। নূর মৃদু হেসে নামাজের উদ্দেশ্যে মসজিদে চলে গেল। কথাটা বলেই নূর কলটা কেটে দিল। চাঁদনি এখনও ঘুমোচ্ছে। নূর চাঁদনিকে না জাগিয়ে সোজা নিচে চলে গেল। বাড়ির সবাই খবরটা শুনে খুব খুশি হলো। নূর মৃদু হেসে নামাজের উদ্দেশ্যে মসজিদে চলে গেল। এভাবেই কেটে গেল প্রায় 2.5 মাস। নূর ইংলিশ লেকচারার হিসেবে ভার্সিটিতে জয়েন করে নিয়েছে। দুপুর 3টার বেশি সে ভার্সিটিতে সময় দেয় না, সোজা বাড়িতে চলে আসে। মাঝে মাঝে এর আগেও অনেক বাহানা বানিয়ে চলে আসে। চাঁদনির শরীর দিন দিন খারাপের দিকে যাচ্ছে। ওর পেটটা যথেষ্ট রকমের বড় হয়েছে। চাঁদনিকে দেখলে কেউ বলবে না ওর পেটে 5 মাসের বেবি আছে, মনে হবে সে 7-8 মাসের বেবি। সোহানের বেবির 7 মাস পড়েছে মাত্র, আর মিহার 6.5 মাস। ওদের পেটটাও অনেক বড় হয়েছে। মাহিনা নিজ যথেষ্ট খেয়াল রাখে মিহা আর সোহানির। সাবরিনা আবরার 2টো কাজের লোক রেখে দিয়েছে ওদের বাড়ির কাজ করার জন্য। উনি এখন কোনো বউকেই বাড়ির কোনো কাজ করতে দেন না, উল্টে উনি ওদের সেবা করেন যতটা পারেন। নূর চাঁদনির যথেষ্ট খেয়াল রাখছে। সারাক্ষণ সে চাঁদনির পেছনে ফেভিকলের মতো চিপকে থাকে। চাঁদনির চেয়েও বেশি রাত জেগেছে নূর। আর নামাজ তো 1 ওয়াক্তও মিস দেয়নি সে। 5 ওয়াক্ত নামাজ সে প্রপারলি পড়েছে। প্রতিটা মোনাজাতে চাঁদনি আর ওর সন্তানের জন্য কান্না করেছে। চাঁদনি এখনও ফ্রুটস ছাড়া অন্য কিচ্ছু খেতে পারে না, তবে সামান্য চকলেট খেতে পারে। তাও আবার একটু খাওয়ার পর উল্টানি চলে আসে। চাঁদনি শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। ও শরীরের দুর্বলতার জন্য ওর অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। চাঁদনিকে কষ্ট পেতে দেখলে মাঝে মাঝে নূরও কেঁদে দেয়। চাঁদনির একটা ভুলের জন্য নূরকে দারুণভাবে কষ্ট পেতে হচ্ছে। চাঁদনি মনে মনে এখনও বেশ অনুতপ্ত। নূরের সাথে সে অন্যায় করেছে। অনুশোচনায় ওর অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। সব মিলিয়ে নূর চাঁদনি দুজনই খুব কষ্টের মধ্যে আছে। বেবির 5 মাসে পড়াতে নূর ভাবছে আর চাঁদনিকে চেক আপ করাতে নিয়ে যাবে বেবির বর্তমান অবস্থা জানার জন্য। সকাল 9টা। চাঁদনি ব্যথায় রাতের অর্ধেকটা সময় না ঘুমিয়ে কাটিয়েছে। আর নূর তো সারা রাতই ঘুমায়নি। চাঁদনির মাথায় অনবরত হাত বুলিয়ে গেছে। তবে ফজরের নামাজে নূর মসজিদ থেকে পড়ে এসেছে। নামাজ পড়ে এসে চাঁদনিকে ঘুমন্ত অবস্থায় দেখে নূরও চাঁদনির পাশে গুটি মেরে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়েই সকাল 9টা পার হয়েছে। ফোনে 9টার অ্যালার্ম দিয়ে রেখেছিল নূর। অ্যালার্মের আওয়াজে নূরের ঘুম ভাঙল। ধরফরিয়ে ঘুম থেকে উঠে নূর চাঁদনিকে আস্তে করে ডেকে বলল, চাঁদ উঠে পড়ো, আজ আমরা ক্লিনিকে যাব, তোমার চেক আপ করাতে হবে। চাঁদনি গভীর ঘুমে মগ্ন। নূরের কথা ওর কান দিয়ে যাচ্ছে না। নূর চাঁদনিকে না জাগিয়ে বিছানা ছেড়ে উঠে রুমটা ঝাড়ু দিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে নূর আবারও বেডের পাশে আস্তে করে চাঁদনিকে ডেকে বলল, চাঁদ ওঠো, বাবুর চেক আপ করাতে হবে তো, আজ আমরা আমাদের বেবিকে দেখবো, প্লিজ উঠে পড়ো। চাঁদনি একটু নড়ে চড়ে উঠল। পিটপিট করে চোখ খুলে চাঁদনি নূরের দিকে তাকালো। নূর মুচকি হেসে চাঁদনির কপালে চুমু খেয়ে বলল, উঠে পড়ো, ক্লিনিক থেকে ফিরে এরপর ঘুমাবে, কেমন?
আমি মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেব। চাঁদনি নূরের এক গালে হাত দিয়ে বলল, ভালোবাসি নূর ভাইয়া, ভালোবাসি। নূর চাঁদনি ঠোঁটে এক আঙুল ঠেকিয়ে বলল, জাস্ট নূর, ওকে? চাঁদনি মলিন হেসে বলল, ভালোবাসি নূর। নূর চাঁদনি ঠোঁটে চুমু খেয়ে বলল, আমিও ভালোবাসি চাঁদ পাখি। চাঁদনি মৃদু হাসি দিয়ে নূরের দিকে তাকিয়ে আছে। নূর এবার এক নিঃশ্বাসে বলে উঠল, উঠো উঠো, তাড়াতাড়ি উঠে পড়ো, দেরি হয়ে যাচ্ছে, 9:30 অলরেডি বেজে গেছে। চাঁদনি আর দেরি না করে আস্তে ধীরে শোয়া থেকে উঠে বিছানা ছেড়ে দাঁড়ালো। নূর চাঁদনিকে হাতের বন্ধনীতে ধরে ধীর পায়ে ওয়াশরুমে নিয়ে গেল। ব্রাশে টুথপেস্ট লাগিয়ে চাঁদনির হাতে ধরিয়ে দিল নূর। চাঁদনি আয়না থেকে তাকিয়ে সুন্দর করে ব্রাশ করে নিল। চাঁদনিকে পুরোপুরি ফ্রেশ করিয়ে নূর চাঁদনিকে নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে গেল। চাঁদনি বেডের উপরে বসে টাওয়াল দিয়ে মুখ মুছে মুখে ক্রিম মেখে নিল। নূর চাঁদনি ঠোঁটে ভ্যাসলিন লাগিয়ে চাঁদনির চুল আঁচড়াতে ব্যস্ত হয়ে পড়ল। এর ফাঁকে নূর আবার কিচেন রুমে থেকে ফ্রুটস কেটে প্লেট ভর্তি ফ্রুটস এনে চাঁদনির পাশে রেখে দিল। চাঁদনি একটা একটা করে ফ্রুটস খেয়ে নিচ্ছে। ওইদিকে নূর চাঁদনি চুল আঁচড়ে দিচ্ছে। প্রায় 10 মিনিট পর নূর চাঁদনি চুল আঁচড়িয়ে চাঁদনিকে কাভার থেকে কালো একটা বোরখা নামিয়ে দিল। চাঁদনি খাওয়া শেষ করে বোরখাটা পরে নিচ্ছে। নূর অন্যদিকে দাঁড়িয়ে শার্ট প্যান্ট চেঞ্জ করে নিচ্ছে। চাঁদনি বোরখা পরে কোনো রকমে দু একটা প্যাঁচ দিয়ে হিজাব পরে নিল। ঘড়িতে 10টা ওভার হয়ে গেছে। নূর চাঁদনিকে নিয়ে ড্রয়িং রুমে চলে এলো। নূর এখন আর চাঁদনিকে নিয়ে 2 তলার রুমে থাকে না, নিচতলার রুমে শিফট হয়ে গেছে। সিঁড়ি বেয়ে নামতে চাঁদনির অনেক অসুবিধা হবে তাই। সোহানি আর মিহাও নিচতলায় শিফট হয়ে গেছে। মাহিনা নীরু ওদের ওয়াইফদের নিয়ে খুব সেন্সিটিভ। ডাইনিং টেবিলে বাড়ির সবাই মিলে ব্রেকফাস্ট করছে। মিহা আর সোহানিও আছে। নূর আর চাঁদনিকে সাজগোজা অবস্থায় দেখে সবাই বুঝে গেছে ওরা ক্লিনিক যাচ্ছে। সোহানি আর মিহাও আলট্রাসাউন্ড করিয়ে এসেছে। ওদের দুজনের ছেলে বাবু হবে। চাঁদনিটা আজ জানা যাবে। সবাই অধীর আগ্রহে বসে আছে চাঁদনির খবর জানতে। নূরকে দেখে সাবরিনা আপনারা চেঁচিয়ে বলল, নূর, ব্রেকফাস্ট করবি না? না আম্মু, ক্লিনিক থেকে ফিরে করবো, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। ভার্সিটি যাবি না আজ? না আম্মু, ছুটি নিয়েছি। চাঁদনি নূরের কানে ফিসফিসিয়ে বলল, নাস্তা করে নাও নূর, ফিরতে ফিরতে অনেক লেট হবে, তোমার খিদে পেয়ে যাবে। পাবে না চাঁদ পাখি, তুমি প্লিজ চলো। নূর চাঁদনির হাত ধরে সামনে হাঁটা ধরল। ধীর পায়ে হেঁটে ওরা সদর দরজা বার হয়ে বাড়ির গার্ডেনে চলে গেল। নূরের গাড়িতে অলরেডি ড্রাইভার বসে আছে। গাড়ির দরজা খুলে নূর চাঁদনিকে বসিয়ে দিল। চাঁদনি ব্যাকসিটের সাথে হেলান দিয়ে বসেছে। নূর 2 হাত দিয়ে চাঁদনিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। ড্রাইভার এবার গাড়ি স্টার্ট করে দিল। নূর কিছুটা উদ্বিগ্ন হয়ে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, চাচা আস্তে চালাবেন গাড়ি, স্পিড একদম কমিয়ে দিবেন। ভাঙা রাস্তায় গিয়ে আরও সাবধানে গাড়ি চালাবেন। বুঝতেই তো পারছেন গাড়ির ঝাঁকুনিতে চাঁদের খুব প্রবলেম হবে। ওকে নূর, আস্তেই চালাচ্ছি, তুমি চিন্তা করো। ড্রাইভার এবার স্পিড কমিয়ে গাড়ি স্টার্ট করে দিল। চাঁদনি এক দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে। নূরের দৃষ্টি সামনের দিকে। চাঁদনি আচমকা নূরের মুখটা ঘুরিয়ে নূরের ঠোঁট আঁকড়ে ধরল। নূর মুচকি হেসে চাঁদনির দিকে তাকিয়ে আছে। নূরের ঠোঁটে 2-একটা চুমু খেয়ে চাঁদনি নূরের বুকে মাথা এলিয়ে দিল। নূর চাঁদনিকে আলতো হাতে ধরল। বেশি টাইট করে ধরতে গেলে চাঁদনি পেটে ব্যথা পাবে তাই। প্রায় আধ ঘন্টা পরে গাড়ি এসে পৌঁছে গেল ক্লিনিকের সামনে। নূর ফার্স্টে গাড়ি থেকে নেমে চাঁদনিকে ধরাধরি করে খুব সাবধানে গাড়ি থেকে নামালো। গাড়ি থেকে নেমে চাঁদনি কিছুটা হাঁপিয়ে গেল। নূর চাঁদনির হাত ধরে আস্তে ধীরে হেঁটে ক্লিনিকের ভেতরে ঢুকে গেল। একজন গাইনি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট অনেক আগে থেকেই নেওয়া আছে নূরের। নূর সোজাসুজি ডক্টরের রুমে ঢুকে গেল। ডক্টর মৃদু হেসে চাঁদনি আর নূরকে বসতে বলল। নূর চাঁদনিকে নিয়ে আস্তে করে চেয়ারে বসে পড়ল। ডক্টর চাঁদনির হালচাল জিজ্ঞেস করে ওনার চিকিৎসা শুরু করলো। চাঁদনিকে নিয়ে ডক্টর ওনার চেম্বারের কেবিনে শুয়ে দিল। নূর ডক্টরের পাশেই দাঁড়িয়ে আছে। চাঁদনির পেটে ডক্টর মলম জাতীয় কিছু একটা ঘষে হাতের দণ্ডাকৃতির ট্রান্সডাক্সার চাঁদনির পেটে ঘোরাতে লাগলো। পেটের প্রতিটা জায়গায় ডক্টর খুব স্মুথলি ট্রান্সডাক্সার ঘোরাতে লাগলো, যার ফলে মনিটরে চাঁদনির বাচ্চাদের স্পষ্ট দেখা যাচ্ছে। বাচ্চাদের 2টো মাথা দেখা যাচ্ছে, বোঝাই যাচ্ছে টুইন বেবি। নূর ছলছল চোখে মনিটরের দিকে তাকিয়ে আছে আর শুকনো ঢোক গিলছে। চাঁদনি খুশিতে হাসছে আর চোখ দিয়ে জল ছাড়ছে। ডক্টর বেশ মনমরা হয়ে আছে, কজ চাঁদনির মেডিকেল হিস্ট্রি এমনি খুব খারাপ, এরপর আবার টুইন বেবি। নূর আর দাঁড়াতে পারল না, তবাস করে চেয়ারে বসে পড়ল। ওর মাথা পুরো হ্যাং হয়ে গেছে। কিভাবে কি হবে সেই চিন্তায় অস্থির সে। চাঁদনির লাইফ রিস্ক আরও 1000 গুণ বেড়ে গেল। নূরের শরীর থেকে অঝরে ঘাম চড়ছে, চোখেও পানি টলটল করছে। তবে চাঁদনির ঠোঁটে লেগে আছে সুখের হাসি। দুটো বেবি একসাথে জন্ম দেবে চাঁদনি। এর চেয়ে বড় খুশি আর কি হতে পারে। ডক্টর চাঁদনির চেক আপ করে চাঁদনিকে বেড থেকে উঠিয়ে চেয়ারে নিয়ে বসিয়ে দিল। নূর মাথায় হাত দিয়ে বসে আছে। চাঁদনি ওর পেটে হাত বুলিয়ে খিলখিল করে হাসছে। চাঁদনির হাসি দেখে নূরের কষ্টটা যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। ডক্টর নূরের মুখোমুখি চেয়ারে বসলো। নূর অশ্রুসিক্ত চোখে ডক্টরের দিকে তাকিয়ে আছে। ডক্টর গলাটা ঝাঁকিয়ে বেশ উদ্বিগ্ন কণ্ঠে নূরকে উদ্দেশ্য করে বলল, আপনার টুইন বেবি হবে, 2জনই মেয়ে। আই থিঙ্ক এতে আপনার ওয়াইফের লাইফ রিস্ক দারুণভাবে বেড়ে গেল। অ্যাকচুয়ালি গ্যারান্টি দিতে পারছি না কি হয়। নূর টেবিলের উপরে মাথা ফেলে দিল। কি করবে না করবে কিছুই বুঝছে না। চাঁদনি এবার বেশ ভয় পেয়ে গেল।
কয়েকটা শুকনো ঢোক গিলে চাঁদনি নূরের মাথায় হাত বুলিয়ে বলল, নূর তুমি টেনশন করো না, আল্লাহই আমাকে দেখবে। আমি যেহেতু এই দুর্বল শরীর নিয়ে দুটো বাচ্চা ক্যারি করতে পেরেছি, তাহলে শেষ পর্যন্ত বাচ্চাগুলোকে পৃথিবীর মুখও দেখাতে পারবো। আল্লাহ আমাকে সাহায্য করবে, আর দোয়া আছে আমার উপর, সবার দোয়া আছে আমার উপর। তুমি অযথা টেনশন করছো, তোমার বউ বাচ্চা তিনজনেই বেঁচে ফিরবে, কেবল তোমাদের সাপোর্ট আর দোয়া লাগবে। প্লিজ বাড়ি চলো, আমার এখানে ভালো লাগছে না। নূর চোখে জল নিয়ে মাথা তুলে চাঁদনির দিকে তাকালো। চাঁদনি নূরের চোখের জলগুলো মুছে দিয়ে নূরের কাঁধে মাথা রেখে চোখ দুটো বন্ধ করে ফেলল। নূর গলাটা ঝাঁকিয়ে ডক্টরকে উদ্দেশ্য করে বলল, ডক্টর, সব কিছু আমি আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। আল্লাহ যা ভালো মনে করবে তাই করবে। আমার ওয়াইফের প্রতি যদি আমার ভালোবাসা সত্যি হয়ে থাকে, আল্লাহ এতটা নির্দয় নিশ্চয় হবেন না, ঠিক আমাদের দিকে মুখ তুলে তাকাবেন। আপনিও দোয়া করবেন আমার ওয়াইফ আর বাচ্চাদের জন্য। আজ আসি তাহলে। খুব দোয়া করব আল্লাহ যেন আপনার মনের কথা শুনে, আপনার ওয়াইফ যেন শেষ পর্যন্ত ট্র্যাগল করে বাচ্চাদের নিয়ে সুস্থভাবে ফিরতে পারে। এছাড়াও আপনার ওয়াইফের প্রতি খুব যত্নবান হতে হবে, ঠিকঠাকভাবে খেয়াল রাখতে হবে। আপনার ওয়াইফ যেহেতু মুখে কিছুই রুচতে পারে না, তাই টাইমলি যাও রান্না করে খাওয়াবেন, অন্তত ভাতের তৃপ্তিটা মিটাবে। নূর মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। চাঁদনিকে দু হাত শক্ত করে ধরে নূর চেম্বার থেকে বের হয়ে গেল। আস্তে ধীরে চাঁদনিকে গাড়িতে বসিয়ে নূর ড্রাইভারকে গাড়ি ছাড়তে বলে দিল। ড্রাইভার নূরের নির্দেশ অনুযায়ী গাড়ি ছেড়ে দিল। প্রায় আধ ঘন্টা পর বাড়িতে পৌঁছে নূর চাঁদনিকে নিয়ে ওদের রুমে শুয়ে দিল। চাঁদনি শুয়ে শুয়ে পেটে হাত বোলাচ্ছে। নূর চাঁদনির পাশে বসে মলিন হেসে বলল, শাশুড়ির ধারণা পেয়েছো তুমি। আমার আম্মুর মতো আমার ওয়াইফও টুইন বেবির মা। খালামণি খুব খুশি হবে শুনলে। চলো আমরা খুশির খবরটা সবাইকে দিয়ে আসি। তোমার যেতে হবে না, আমি বলে দিচ্ছি। তুমি ফ্রেশ হয়ে চেয়ারে বসে নামাজটা পড়ে নাও, আমি মসজিদে যাচ্ছি। চাঁদনি মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। নূর ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে জোহরের নামাজ পড়ার জন্য রেডি হয়ে ড্রয়িং রুমে গেল। বাড়ির সবাইকে খবরটা জানিয়ে নূর মসজিদে চলে গেল। বাড়ির সবাই খুব আপসেট হয়ে পড়ল। সাবরিনা আবরার চাঁদনির রুমে ঢুকে হাসি মুখে চাঁদনিকে ফ্রেশ করিয়ে দিল। চাঁদনি মাথায় হিজাব জড়িয়ে চেয়ারে বসে জোহরের নামাজ আদায় করে নিল। এভাবেই কেটে গেল আরও 2টি মাস। এই 2 মাসে নূর প্রতি রাতে চাঁদনির জন্য 4 রাকাত করে নফল নামাজ পড়েছে। তাহাজ্জুদের নামাজ তো আছেই, প্রতি নামাজের মোনাজাতে সে খুব কেঁদেছে। চাঁদনি আর বাচ্চাদের প্রাণ ভিক্ষা চাইছে আল্লাহর কাছে। বাকিটা আল্লাহ ভালো জানে শেষ পর্যন্ত আল্লাহ নূরের দোয়া কবুল করে কিনা। সোহানি 9 মাসে পড়েছে। আজ সোহানির ডেলিভারি ডেট। নর্মালি সোহানি ডেলিভারি হবে, সিজার করতে হবে না। নীর খুব টেনশনে আছে। সোহানি সকাল থেকেই দারুণ ব্যথা উঠেছে। সোহানির চিৎকার চেঁচামেচি শুনে চাঁদনি আর মিহাও খুব ঘাবড়ে আছে। কিছুদিন পর ওদেরও এভাবে ব্যথায় চিৎকার চেঁচামেচি করতে হবে ভেবে। সোহানির রুমে সাবরিনা আবরার, সেলিনা চৌধুরী, সামিয়া আহমেদ, মিহার আম্মু জট পাকিয়ে বসে আছে। সামিয়া আহমেদ কেবল সোহানির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সাবরিনা আবরার সোহানির হাত পা মালিশ করছে। সোহানির আর্তনাদ যেন কমছেই না, উল্টেও বেড়ে যাচ্ছে। নীর বাইরে দাঁড়িয়ে আছে, টেনশনে ওর শরীর থেকে ঘাম ঝরছে। নীরের পাশে মাহিনা নূর দাঁড়িয়ে আছে। ওরা দুজনেই নীরকে সান্ত্বনা দিচ্ছে। চাঁদনি আর মিহা রুমে বসে ভয়ে কাঁপছে। চাঁদনি তো কান্নাই জুড়ে দিয়েছে। চাঁদনির বেশ খিদেও পেয়েছে। চাঁদনি কাঁদছে আর নূরকে চেঁচিয়ে ডাকছে। চাঁদনির কান্না দেখে মিহা বেশ ভয় পেয়ে গেছে। চাঁদনি চিৎকার চেঁচামেচির আওয়াজে নূর বেশ ভয় পেয়ে দৌড়ে এলো রুমে। নূরকে দেখে চাঁদনি চেঁচিয়ে বলল, আমার খিদে পেয়েছে নূর, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি আমার জন্য খাবার আনো, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। নূরার কথা না বাড়িয়ে দৌড়ে কিচেনে চলে গেল। চাঁদনির জন্য চুলায় জাউ বসিয়েছে সে। প্রায় 20 মিনিটের মধ্যে চাউ রান্না করে সে রুমে ঢুকে চামিচ কেটে কেটে চাঁদনির মুখে জাউ পুরে দিচ্ছে। চাঁদনি এবার কান্না থামিয়ে পেট পুরে খেয়ে নিচ্ছে। পুরোটা জাউ শেষ করে চাঁদনি ঢকঢক করে 1 গ্লাস পানি খেয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। নূর চাঁদনির মাথায় বিলি কাটতে লাগলো। প্রায় 10 মিনিট পর চাঁদনি গভীর ঘুমে তলিয়ে গেল। মিহা রুম থেকে বের হয়ে মাহিনের পাশে গিয়ে দাঁড়ালো। মুচকি হেসে মাহিন মিহাকে হাতে ধরে রুমে নিয়ে গেল। মাহিন বুঝতে পেরেছে মিহার ঘুম পেয়েছে, তাই সে মিহাকে বিছানায় শুয়ে দিয়ে মিহার মাথায় হাত বোলাতে লাগলো। মিহারও ডেলিভারি ডেট ঘনিয়ে এসেছে। 15 দিন পরেই মিহার ডেলিভারি ডেট। প্রায় 3 ঘন্টা পর ঘড়িতে রাত 9টা। অনেক কষ্টের পর সোহানি বেড়েছে সুস্থ সবল ফুটফুটে একটা ছেলে বাবুর জন্ম দিতে। সোহানি সেন্সলেস হয়ে পড়ে আছে, অনেক ব্লিডিং হয়ে গেছে, তাই সে অকেজো হয়ে পড়েছে। বাড়ির সবাই খুব খুশি। নীত ওর ছেলেকে কোলে নিয়ে খুব হাসছে, আর ওর ছেলে শুধু ওয়া ওয়া করে কাঁদছে। খাবার চাইছে সে। সোহানি তো সেন্সলেস, তাই সে খাবার পাচ্ছে না। সোহানির সেন্স না ফেরা পর্যন্ত নীর শান্তি পাচ্ছে না। নূর আর মাহিন ভাইয়ের ছেলেকে চুমোয় চুমোয় ভরিয়ে দিচ্ছে। চাঁদনি আর মিহা এখনও ঘুমোচ্ছে, তাই ওরা এখনও কিচ্ছু টের পায়নি। প্রায় আধ ঘন্টা পর সোহানির সেন্স ফিরেছে। চোখ খুললেই সে তার ছেলেকে দেখতে চাইছে। নীর কোলে করে ওর ছেলেকে নিয়ে সোহানির পাশে বসলো। সোহানি মুচকি হেসে নীরের দিকে তাকিয়ে আছে।
নীর ছলছল চোখে সোহানের দিকে তাকিয়ে আছে। সোহানি উকি চুকি মেরে ওর ছেলেকে দেখছে। নীর ব্যাপারটা আঁচ করতে পেরে ওদের ছেলেকে সোহানের পাশে শুয়ে দিল। সোহানি ওর ছেলেকে কাছে পেয়ে চুমোয় চুমোয় ভরিয়ে দিচ্ছে। চোখ থেকে সুখের জলও গড়িয়ে পড়ছে। বাবুটা আবার ওয়া করে কান্না জুড়ে দিল। সোহানি এবার বাবুকে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ল। নীর চোখ ভরে ওর বউ আর বাচ্চাকে দেখছে। প্রায় 1 ঘন্টা পর চাঁদনি আর মিহা ঘুম থেকে উঠে খুশি খুশি মনে সোহানির ছেলেকে দেখতে চলে এলো। চাঁদনি ওর বড় বেডটাকে নিয়ে হাঁটতে পারে না। নুরুকে ধরে ধরে সোহানি রুমে নিয়ে গেল। মিহা বাবুটাকে কোলে নিয়ে খুব আদর করছে। সোহানি শুয়ে শুয়ে দেখছে। চাঁদনি এত ছোট বাবু কোলে নিতে পারে না, তাই সে দূরে থেকেই দেখছে আর হাসছে। নূরের টেনশন দিন দিন বাড়ছে। শেষ পর্যন্ত কি হয় তা নিয়ে নূর খুব টেনশনে আছে। চাঁদনিও অনেকটা টেনশনে আছে। সোহানের আর্তনাদ শুনে সে দারুণ ভয় পেয়েছে। প্রায় 15 দিন পর আজ মিহার ডেলিভারি ডেট। মাহিন রিস্ক নিতে চাইছে না, তাই সে আগে থেকেই মিহাকে হসপিটালে অ্যাডমিট করে রেখেছে। সে ডক্টরদের ডিরেক্টলি বলে দিয়েছে সিজার করাতে। নর্মাল ডেলিভারিতে ঝুঁকি থাকতে পারে, তবে ডক্টররা মাহিনকে আশ্বাস দিয়েছিল যে মিহা ডেলিভারি নর্মালেই সুস্থভাবে করা যাবে। মাহিন কারও কথা শুনেনি। ওর যা ভালো মনে হয় সে তাই করবে। পরে ডক্টররাও আর বারণ করেনি। দুপুরের পর থেকেই মিহার ব্যথা উঠেছে। চিৎকার চেঁচামেচি জুড়ে দিয়েছে মিহা। মিহার কষ্ট দেখে মাহিনও কেঁদে দিয়েছে। বাড়ির সবাই হসপিটালে চলে এসেছে, শুধু নূর, চাঁদনি আর সোহানি ছাড়া। সোহানি ওর 15 দিনের বাবু নিয়ে আসতে পারবে না। চাঁদনি ওর শরীর নিয়ে কিছুতেই মুভ অন করতে পারবে না। আর নূর গেছে ভার্সিটি। একটু পরেই ক্লাস শেষ করে বাড়ি ফিরবে। মিয়াকে অপারেশনের রুমে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ডক্টররা সিজার করার জন্য প্রস্তুত। মিয়াকে সেন্সলেস করা হয়েছে। সে কিছুই টের পাচ্ছে না। মাহিন আর নীর অপারেশন থিয়েটারের সামনে ঘোরাঘুরি করছে। বাড়ির সবাই বেশ টেনশনে আছে। বাড়িতে বসে বসে সোহানি আর চাঁদনিও খুব টেনশন করছে। কি থেকে কি হয়ে যায় বলা যায় না। চাঁদনি অজু করে তসবি হাতে নিয়ে তসবি গুনছে। নূর কড়াকড়িভাবে বলে দিয়েছে চাঁদনি যেন সব সময় মনে মনে তাসবি পড়ে আর আল্লাহ রাসূলকে স্মরণ করে। নূরও সুযোগ পেলে মনে মনে তাসবি পড়ে। প্রায় 2 ঘন্টা পর মিয়ার সিজার শেষ হলো। ডক্টর মিয়ার ছেলে বাবুকে নিয়ে অপারেশন থিয়েটারে দরজা খুলে বাইরে বের হলো। মাহিন দৌড়ে গিয়ে বাবুকে কোলে নিল। বাবুর গায়ে এখনো হালকা হালকা ব্লাড লেগে আছে। চোখগুলো একেবারে বন্ধ করে রেখেছে আর সমানে চিল্লাচ্ছে। মাহিন বাবুকে কোলে নিয়ে ডক্টরকে উদ্দেশ্য করে বলল, ডক্টর, আমার ওয়াইফ কেমন আছে? আপনার ওয়াইফ সম্পূর্ণ সুস্থ আছে। জ্ঞান ফিরলেই কেবিনে শিফট করা হবে। মাহিন খুশিতে কাঁদছে। বাবুকে সে আদরে আদরে ভরিয়ে দিচ্ছে। এক এক করে সবাই বাবুকে কোলে নিয়ে আদর করছে। বাড়িতে দুটো ছেলে বাবু হলো। সবার খুশি যেন উপচে পড়ছে। প্রায় 8 ঘন্টা পর মিহার জ্ঞান ফিরল। মিহাকে অলরেডি কেবিনে শিফট করে দেওয়া হয়েছে। মিহা বাবুকে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়েছে। সে কখন থেকে বাবু কেবল কেঁদেই যাচ্ছে, একটু থামা নামও নিচ্ছে না। বাড়ির সবাই মিহাকে ঘিরে রেখেছে। মাহিন তো কেবল ওর ছেলের দিকে তাকিয়ে আছে, চোখের পলকই ফেলছে না। দুপুর 3টা। নূর ভার্সিটি থেকে বাড়ি ফিরেছে। বাড়ি ফিরেই সে শাওয়ার নিয়ে নামাজ পড়ে নিল। সে খুব খুশি। একটু পরেই ভাইয়ের ছেলেকে দেখতে যাবে। চাঁদনি নামাজ পড়ে সোহানের রুমে বসে আড্ডা দিচ্ছে আর বাবুকে আদর করছে। সোহানি আর চাঁদনি আঁকোপাকো করছে কখন ওরা মিহার ছেলেকে দেখবে। দুজনের কেউই বাড়ি থেকে বের হতে পারছে না। নূর নামাজ পড়ে চাঁদনির জন্য জাউ গরম করে সোহানির রুম থেকে চাঁদনিকে নিয়ে রুমে চলে আসলো। নূর চামচে তুলে তুলে চাঁদনিকে জাউ খাওয়াচ্ছে। চাঁদনি খাচ্ছে আর নূরের দিকে তাকিয়ে বলছে, নূর, কিছুদিন পরে আমারও ডেলিভারি হবে। আমাদের 2 কন্যা সন্তান আসবে। আমি খুব এক্সাইটেড নূর। নূর ছলছল চোখে চাঁদনির দিকে তাকিয়ে আছে। নূর খুব ভয় পাচ্ছে, তবে চাঁদনির কাছে শেয়ার করছে না। এতে হয়তো চাঁদনি আরো ভেঙে পড়বে। নূর মলিন হেসে বলল, আমিও খুব এক্সাইটেড চাঁদ। আমার 2 রাজকন্যা হবে। সারাদিন আমি ওদেরকে নিয়ে খেলবো, ঘুরবো। তখন তোমাকে আর ভালোবাসবো না। সব ভালোবাসা আমার রাজকন্যাদের জন্য। চাঁদনি মুখটা কালো করে বলল, থাক, আমাকে আর ভালোবাসতে হবে না। তুমি বরং তোমার মেয়েদেরকেই ভালোবাসো। তখন তো আমি বুড়ি হয়ে যাব, তাই না? নূর হুহা করে হেসে চাঁদনির নাক টেনে বলল, তখন তো আমিও বুড়ো হয়ে যাব চাঁদ। তবে আমার ভালোবাসা কখনো বুড়ো হবে না। চিরকাল আমি তোমাকে এইভাবেই ভালোবেসে যাব, এখন যেভাবে বাসি। চাঁদনি মুচকি হেসে নূরের ঠোঁটে চুমু খেয়ে বলল, আমি সার্থক তোমাকে পেয়ে। খুব ভাগ্য করে আমি তোমাকে পেয়েছি। নূর চাঁদনির কপালে কপাল ঠেকিয়ে বলল, আমিও সার্থক তোমাকে পেয়ে। এভাবে 100 শতাব্দী আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই। 100 শতাব্দী পরেও আমি তোমাকে ভুলতে চাই না। যেদিন তোমাকে ভুলবো ওই দিন ভাববে আমি আমার নিজের অস্তিত্ব হারিয়েছি, যাকে বলে ডেথ। চাঁদনির চোখ থেকে 2-1 ফোঁটা জল গড়িয়ে পড়ল। নূর চাঁদনির চোখের জলগুলো মুছে চাঁদনিকে ছড়িয়ে ধরল। প্রায় কিছুক্ষণ পর নূর চাঁদনিকে ছেড়ে রেডি হয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো। যাওয়ার সময় নূর চাঁদনিকে ঘুম পাড়িয়ে দিয়ে গেছে। প্রায় 1 সপ্তাহ পর মিহা ওর ছেলেকে নিয়ে হসপিটাল থেকে রিলিজ নিয়ে বাড়ি ফিরেছে। পুরো বাড়িতে আনন্দ আর আনন্দ।
আজ দুটো বাবুরই নাম রাখা হবে। চাঁদনি খুব খুশি। আজ সে নূরের কাছে বায়না ধরেছে কালো কাপড় পরে সাজবে বলে। নূর চাঁদনির বায়নার কাছে হার মেনে চাঁদনিকে কাপড় পরাতে ব্যস্ত হয়ে পড়ল। নূর খুব উঁচু করে কাপড়ের কুঁচি দিয়েছে, চাঁদনি যেন হাঁটতে গিয়ে ভুলবশত পড়ে না যায়। চাঁদনি বারবার আয়নায় নিজেকে দেখছে আর মুচকি হাসছে। নূর চাঁদনিকে কাপড়টা পরিয়ে দিয়ে চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক পরিয়ে দিল। সাথে আমেরিকা থেকে আনা ডায়মন্ডের দুল জোড়াও নূর চাঁদনিকে পরিয়ে দিল। নূর এখন খোপা বাঁধাও শিখে গেছে। নূর খুব মনোযোগ দিয়ে চাঁদনিকে হাত খোপা বেঁধে দিচ্ছে। প্রায় 30 মিনিট পর নূরের সাজানো শেষ হলো। চাঁদনির মুখোমুখি দাঁড়িয়ে নূর এক দৃষ্টিতে চাঁদনির দিকে তাকিয়ে আছে। চাঁদনি লাজুক হাসি দিয়ে নূরের দিকে তাকিয়ে আছে। আচমকাই নূর চাঁদনির ঠোঁটচোরা আঁকড়ে ধরল। চাঁদনি নূরের শার্ট আঁকড়ে ধরেছে। প্রায় 15 মিনিট পর নূর চাঁদনির ঠোঁটচোরা ছাড়ল। এর মাঝেই সাবরিনা আবরারের ডাক এলো ড্রয়িং রুমে যাওয়ার জন্য। এখনই বাবু দুটো নামকরণ করা হবে। নূর চাঁদনির হাত ধরে চাঁদনিকে নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে পড়ল। একজন হুজুর এসেছে বাচ্চা দুটোর নাম রাখতে। মাহিন আর নীর অলরেডি ওদের ছেলেদের নাম মনে মনে ফিক্সড করে রেখেছে। প্রথমে নীরের ছেলের নাম রাখা হবে, এরপর মাহিনের। নীরের বলা নাম অনুযায়ী হুজুর নীরের ছেলের নাম রাখলো ফারদিন আবরার নিহাল। মাহিনের বলা নাম অনুযায়ী হুজুর মাহিনের ছেলের নাম রাখলো ফারহান আবরার মৃদুল। ব্যাস হয়ে গেল নামকরণ। এবার এলো খাওয়া দাওয়ার পালা। সবাই ডাইনিং টেবিলে খেতে বসে গেছে, কেবল নূর আর চাঁদনি ছাড়া। চাঁদনির জন্য নূরও এখন সবার সাথে খায় না, আলাদা করে চাঁদনির অগোচরে অল্প একটু খেয়ে নেয় কোনো রকমে বেঁচে থাকার জন্য। চাঁদনি দেখলে নূরকে বেশি বেশি খেতে বলবে, সে পারবে না এত খেতে, তাই সে চাঁদনির আড়ালেই একটু করে খেয়ে নেয়। নূর চাঁদনিকে যাও খাইয়ে দিয়ে চাঁদনিকে বিছানায় শুয়ে দিল। এরপর সে ডাইনিং টেবিলে গিয়ে অল্প ভাত তরকারি নিয়ে খেয়ে নিল। খাওয়া দাওয়া করে নূর আবার রুমে চলে গেল। চাঁদনির পাশে শুয়ে পড়ল। চাঁদনি এক দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে। নূর মলিন হেসে চাঁদনির দিকে তাকিয়ে আছে। আচমকাই চাঁদনি নূরের ঠোঁটচোরা আঁকড়ে ধরল। নূর চাঁদনির ঠোঁটে খুব সফটলি কিস করছে। এর মাঝেই নূরের ফোন বেজে উঠল। নূর চাঁদনির ঠোঁটচোরা ছেড়ে তাড়াতাড়ি কলটা পিক করলো। নূর হ্যালো বলার সাথে সাথে ওই পাশে কেউ একজন অনেকক্ষণ ধরে কিছু বলছে। নূর খুব মনোযোগ দিয়ে শুনছে। আচমকাই নূর মুখটা কালো করে ভার ভার গলায় বলল, সরি স্যার, আমার পক্ষে সম্ভব না। আসলে কিছুদিন পরে আমার ওয়াইফের ডেলিভারি। আপনি তো সবটা জানেনই আমার ওয়াইফ কতটা ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে আছে। আমার পক্ষে এখন সম্ভব না আমার ওয়াইফকে ছেড়ে অন্য কোথাও মুভ করা। সারাক্ষণ ওর পাশে পাশে থাকতে হয়। আমি চলে গেলে আমার ওয়াইফের অযত্ন হবে। আমাকে ছাড়া সে খেতেও চায় না। সো স্যার, রিয়েলি সরি স্যার। কথাগুলো বলে নূর কলটা কেটে দিল। চাঁদনি কপাল কুঁচকে নূরের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে নূর? কার সাথে কথা বলছো? আর কোথায় বা যাওয়ার কথা হচ্ছিল? নূর চাঁদনির কপালে কপাল ঠেকিয়ে চোখ জোড়া বন্ধ করে বলল, প্রিন্সিপাল স্যার কল করেছে টিচার্স ট্রেনিংয়ে যাওয়ার জন্য। আমি না করে দিয়েছি। তোমাকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। চাঁদনি নূরের কপালে চুমু খেয়ে বলল, যেতে হবে তোমাকে, মাত্র তো কয়েকটা দিনের ব্যাপার। আমি নিজের খেয়াল রাখতে পারবো নূর। তাছাড়া খালামণি তো আছেই, সারাক্ষণ আমার আশেপাশে থাকবে। তুমি খামোখা টেনশন করছো। আমি এই বিষয়ে কোনো কথা শুনতে চাই না চাঁদ। তুমি এই বিষয়টা নিয়ে আর কোনো বাড়াবাড়ি করবে না প্লিজ। চাঁদনি মুখটা কালো করে বিছানা ছেড়ে নেমে ব্যালকনিতে চলে গেল। নূরও চাঁদনির পিছু পিছু ব্যালকনিতে চলে গেল। চাঁদনি গলাটা ভার করে বলল, এসছো কেন আমার পিছু পিছু? আমার কথা তো তুমি শুনবেই না। আচ্ছা শুনবো, এরপরেও রাগ করে থেকো না। তুমি রাগ করলে আমার কিচ্ছু ভালো লাগে না। চাঁদনি খিলখিল করে হেসে নূরকে হালকা করে জড়িয়ে ধরে বলল, আমি জানতাম তুমি আমার কথা রাখবে। চলো চলো, রেডি হয়ে নাও। কথা দিচ্ছি আমি নিজের খেয়াল রাখবো। 1 সপ্তাহ থাকতে হবে চাঁদ, আমার খুব কষ্ট হবে। 1 সপ্তাহ তো কমই। আগের বার যে 3 মাস থেকে ছিলে তখন ছিল অন্য হিসাব। এখন তো তুমি অসুস্থ। আমি না ভরসা করতে পারছি না। উফ, আমার কিচ্ছু হবে না নূর। তুমি কেবল আমার জন্য নামাজ পড়ে দোয়া করবে। চাঁদনি এবার নূরের কাঁধে 2 হাত ঝুলিয়ে দিয়ে নূরের চোখের দিকে তাকিয়ে বলল, আমি তো তোমার চোখে থাকবো নূর ভাইয়া। তোমার ঠোঁটে, তোমার গালে, তোমার হাসিতে, তোমার মনে, তোমার অন্তরে, তোমার হৃদয়ের সব সময় আমার বিচরণ হবে। যখন আমাকে মিস করবে তখন তোমার বুকের বাঁ পাশে হাত রেখো। আমি থাকবো তোমার পুরোটা হৃদয় স্পন্দন জুড়ে। নূর চাঁদনির কপালের সাথে কপাল ঠেকিয়ে বলল, আর আমি থাকবো তোমার মনের নূর হয়ে। আমার নূরের আলোয় তুমি সব সময় সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজেকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। তোমার জীবনটা আলোয় আলোকিত থাকবে। নূরের কিন্তু খুব পাওয়ার। হ্যাঁ, নূর কিছুটা থেমে আবার বলল, আল্লাহর কাছে শুধু একটাই প্রার্থনা, আল্লাহ যেন আমাদের 4 জনকে একসাথে সুস্থ রাখে, ভালো রাখে। বাঁচলে যেন আমাদের 4 জনকে একসাথে বাঁচিয়ে রাখে, আর নিতে হলে যেন 4 জনকেই একসাথে নিয়ে যায়। কারণ আমরা 4 জনই অচল, 4 জনকে ছাড়া।
কথাগুলো বলে নূর একটা দীর্ঘশ্বাস ছেড়ে চাঁদনিকে নিচে থেকে সরিয়ে রুমে ঢুকে ব্যাকপ্যাক করা শুরু করলো। চাঁদনি ধীর পায়ে হেঁটে নূরের পাশে দাঁড়ালো। প্রায় আধ ঘন্টা পর নূর রেডি হয়ে বাড়ির সবার থেকে বিদায় নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। চাঁদনি খুশি খুশি মনে নূরকে বিদায় দিল। নূর মনের মধ্যে অসংখ্য ভয় নিয়ে বাড়ি থেকে বের হয়েছে। তাছাড়া এই ট্রেনিংটা খুব জরুরি, তাই নূর চাঁদনিকে ছাড়া 1 সপ্তাহ থাকা রিস্কটা নিয়েছে। প্রায় 2 ঘন্টা পর নূর কল করে জানিয়ে দিল নূর ঢাকা গিয়ে অনেক আগেই পৌঁছে গেছে। বাড়ির সবাই একটু নিশ্চিন্ত হলো। এভাবেই কেটে গেল 5 দিন। এই 5 দিনে নূর বেশিরভাগ সময় চাঁদনির সাথে হোয়াটসঅ্যাপে কথা বলেছে। আর সাবরিনা আবরা তো সারাক্ষণ চাঁদনির সাথে আঠার মতো লেগেছিল। কোনো অযত্ন হয়নি চাঁদনির। নূর সাবরিনা আবরারের উপর ভরসা করেই বাড়ি থেকে বের হয়েছে। নূর যাওয়ার 5 দিন পর বিকেলে থেকে চাঁদনি রুম থেকে বের হয়ে কিচেনে যাচ্ছে আচার খাবে বলে। আচমকাই ওর আচার খেতে ইচ্ছে হলো। এই 5 দিনে চাঁদনি ঠিকমতো ঘুমাতেও পারেনি। পেটে অসম্ভব পেইন হয়, তাই সকাল থেকে ও শরীরটা ঘোরাচ্ছে। আজ থেকে আবার ফ্রুটস যাও কিছুই খেতে পারছে না। ব্যথায় অসহ্য সে। কিচেন রুমে পা দিয়ে চাঁদনি যেই না আচারে কৌটাটা হাতে নিতে যাবে অমনি বাড়ির ড্রয়িং রুম থেকে সাবরিনা আবরার কাঁদতে কাঁদতে চেঁচিয়ে বলল, নীর, কোথায় তুই? নূর অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে অ্যাডমিট আছে। আমার ছেলেটা হয়তো আর বাঁচবে না নীর। কথাটা শোনার সাথে সাথেই চাঁদনির শরীরটা আগের তুলনায় 3 গুণ বেশি কেঁপে উঠল। শরীর থেকে অঝরে ঘাম পড়ছে চাঁদনির। তাল সামলাতে না পেরে চাঁদনি ধপ করে ফ্লোরে ছিটকে পড়ল। পেটের দিকটা উপরে আর চাঁদনির পিঠটা ফ্লোরের সাথে লেগে আছে। পেটে ধরে চাঁদনি বুক ফাটা চিৎকার দিয়ে বলে উঠল, নূর, চোখ খুলে আমি তোমায় সুস্থ অবস্থায় দেখতে চাই। আমার বেবিগুলো হয়তো আর বাঁচবে না নূর। পেটে অসম্ভব রকম পেইন হচ্ছে। আমার রুহটা বের হয়ে যাচ্ছে নূর। আমিও হয়তো আর বাঁচবো না। তাহলে কি তুমি আমার সাথে চলে যাবে নূর? ওপরওয়ালা কি তাহলে তোমার কথা শুনেছে? আমাদের সবাইকে একসাথে নিয়ে যাচ্ছে। আমাদের সবাইকে একসাথে দাফন করা হবে। রক্ত দিয়ে ফ্লোর ভেসে যাচ্ছে। চাঁদনি আর ব্যথায় যন্ত্রণায় টিকতে না পেরে চোখ দুটো বন্ধ করে ফেলল। চন্দ্রিমা ডায়েরিতে আর চোখ বুলিয়ে রাখতে পারল না। ঠাস করে ডায়েরিটা বন্ধ করে দিল। চোখ থেকে অনবরত পানি পড়ছে ওর। বাকি অংশটুকু পড়ার শক্তি নেই ওর। চন্দ্রিমা ডায়েরিতে আর চোখ বুলিয়ে রাখতে পারল না। ঠাস করে ডায়েরিটা বন্ধ করে দিল। চোখ থেকে অনবরত পানি পড়ছে ওর। বাকি অংশটুকু পড়ার শক্তি নেই ওর। চন্দ্রিমা প্রায় 10 মিনিট ধরে চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। আচমকায় চন্দ্রিমা চোখ জোড়া খুলে ডায়েরির শেষ পাতাটা উল্টাতে গিয়েও আবার থেমে গেল। সে কনফিউশনে আছে ডায়েরির শেষ পৃষ্ঠাটা উল্টানো উচিত হবে কিনা। কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ভুগে চন্দ্রিমা ডায়েরিটা বন্ধ করে মৃদু হেসে ডায়েরিটা হাত বোলাচ্ছে আর বলছে, থাকুক না কিছু অপ্রিয় সত্যি অজানা, কিছু কিছু ভয়ঙ্কর সত্যি না জানাই ভালো। আম্মু তো সব সময় আমাকে আর নুরানিকে বলে কিছু কিছু সত্যের মুখোমুখি না হওয়াই শ্রেয়। এতে ব্যথা কমে, কষ্টও কমে। তাই আমিও আম্মু আব্বুর ওই অজানা সত্যির মুখোমুখি হতে চাই না। শেষ অবধি আমার আম্মু আব্বু সুস্থ আছে, এক আছে, জীবিত আছে, এটাই অনেক। সাথে আমরা 2 বোনও জীবিত আছি। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। এর মাঝেই চন্দ্রিমাকে পেছন থেকে কেউ চেঁচিয়ে ডেকে বলল, চন্দ্রিমা, তোমার বোনকে ডাক দাও, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। তোমাদের বাবা কিন্তু অলরেডি ঘুম থেকে উঠে যাচ্ছে। আমি ডেকে দিচ্ছি নূরকে। চন্দ্রিমা মৃদু হেসে চেঁচিয়ে বলল, আম্মু, নুরানি অনেক রাত করে ঘুমিয়েছে। আমার মনে হয় না এত সহজে উঠবে। চাঁদনি তেরে এসে বেডের উপরে বসে নুরানির গা থেকে কম্বলটা সরিয়ে নুরানির কানের কাছে জোরে চেঁচিয়ে বলল, নুরি, জলদি ওঠো, তোমার বাবা চন্দ্রিমাকে সব চকলেট দিয়ে দিচ্ছে। নুরানি এবার ধর ফরিয়ে শোয়া থেকে উঠে পিটপিট চোখে টেবিলে বসে থাকা চন্দ্রিমা থেকে তাকিয়ে ঠোঁট উল্টে কেঁদে বলল, আব্বু সব সময় এই চন্দ্রিমাকে বেশি ভালোবাসে, আমাকে একটুও ভালোবাসে না। তাই তো চন্দ্রিমাকে সবগুলো চকলেট দিয়ে দিল। চন্দ্রিমা চেয়ারে বসে বসে নুরানি থেকে তাকিয়ে খিলখিল করে হাসছে আর বলছে, আব্বু তোকে বেশি ভালোবাসে নুরানি, তাই তো আব্বুর নামের সাথে তোর নাম মিলিয়ে রেখেছে। তাছাড়া আব্বু আমাকে কোনো চকলেট দেয়নি। আম্মু তোকে ঘুম থেকে জাগানোর জন্য মিথ্যা বলেছে। নুরানি এবার ছলছল চোখে চাঁদনি দিকে তাকালো। চাঁদনি এক গাল হেসে নুরানিকে বুকের সাথে চেপে ধরে বলল, ওলে বাবালে, আমার লক্ষ্মী মেয়েটা হিংসের চোটে কেঁদে দিয়েছে। এত কান্না কোথা থেকে আসে শুনি? তোমার বাবা শুনলে কত রাগ করবে বলো তো? আমাকে খুব বকবে, বলবে যে আমার নুরিকে কেন কাঁদালে তুমি? তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? তখন কি তুমি খুব খুশি হবে মা? নুরানি চোখের জলগুলো মুছে চাঁদনিকে চাপটে ধরে বলল, না আম্মু, আমি একটু খুশি হব না। আমি তোমাদের দুজনকে খুব ভালোবাসি। চাঁদনি নুরানির মাথায় চুমু খেয়ে বলল, তাহলে চলো তাড়াতাড়ি উঠে পড়ো,
ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তারপর তোমরা দু বোন মিলে স্কুলে যাবে। তোমাদের বাবা তোমাদের স্কুলে দিয়ে আসবে। ছুটির পর আমি গিয়ে তোমাদের নিয়ে আসবো, কেমন? কথাগুলো বলেই চাঁদনি নুরানিকে ছেড়ে চন্দ্রিমার কাছে চলে গেল। মৃদু হেসে চাঁদনি চন্দ্রিমার কপালে চুমু খেয়ে বলল, যাও মা, তুমিও ফ্রেশ হয়ে নাও। দু বোন রেডি হয়ে ডাইনিং টেবিলে চলে এসো, কেমন? তোমাদের বাবাকে আমি ডেকে দিচ্ছি। চন্দ্রিমা দাঁত বের করে হেসে মাথা নাড়ালো। চাঁদনি চন্দ্রিমার মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে খিলখিল করে হেসে রুম থেকে বের হয়ে গেল। নুরানি বিছানা ছেড়ে উঠে বড় একটা হাই তুলে চন্দ্রিমার পাশে দাঁড়ালো। এর মাঝেই নিহাল আর মৃদুল হাঁপাতে হাঁপাতে নুরানি আর চন্দ্রিমার মুখোমুখি দাঁড়ালো। চন্দ্রিমা কিছুটা অবাক হয়ে নিহাল আর মৃদুলের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে ভাইয়া, তোমরা এভাবে হাঁপাচ্ছ কেন? নিহাল কোমরে হাত দিয়ে চন্দ্রিমা নুরানির দিকে তাকিয়ে কিছুটা তেড়ে বলল, এই তোরা কেমন মেয়ে ছেলে রে? আব্বু আম্মুর ম্যারেজ অ্যানিভার্সারিতে তো বায়না ধরে থাকবি আব্বু আম্মুর সাথে স্কুলে যাওয়ার জন্য। চন্দ্রিমা নুরানি চোখ বড় বড় করে নিহালের দিকে তাকিয়ে বলল, সত্যি বলছো ভাইয়া, আজ আম্মু আব্বুর ম্যারেজ অ্যানিভার্সারি? মৃদুল এক নিঃশ্বাসে চন্দ্রিমা নুরানির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ রে বোকারাম, হ্যাঁ। আজকে ডেটটা কি ভুলে গেলি নাকি? চন্দ্রিমা নুরানি চিপ কেটে মাথায় হাত দিয়ে বলল, ও হ্যাঁ, আজ তো 12 ডিসেম্বর। নিহাল এবার ফিসফিসিয়ে চন্দ্রিমা নুরানির কানে কানে বলল, আজ আমরা মাহিন চাচুর সাথে স্কুলে যাব, আর বাবা তো অনেক আগে অফিসে চলে গেছে, তাহলে বাকি রইল মাহিন চাচু। তো মৃদুল মাহিন চাচুকে পটিয়ে নিয়েছে, মাহিন চাচুও রাজি হয়েছে যাওয়ার জন্য। আর নূর চাচু আর চাচিমুনি একা কিছু পার্সোনালি সময় কাটাবে, বুঝলি? চন্দ্রিমা নুরানি বাঁকা হেসে বলল, ওকে ওকে, আমরা দুই বোনই রাজি। মৃদুল শার্টের কলারটা উঁচু করে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমরা কিন্তু 8 ঘন্টার বেশি ওয়েট করতে পারবো না। তোদের তো আবার সাজগোজ করতে কমসে কম 2 ঘন্টা সময় লাগে। এত পুচকি হয়েও যে 1000টা প্রোডাক্ট মুখে মাখিস, দেখতে তো পুরো খ্যাত খ্যাত লাগে। চন্দ্রিমা নুরানি দাঁত কিরমিট করে মৃদুলের দিকে তেড়ে এসে বলল, কি বললে? আমাদের 2 ঘন্টা সময় লাগে সাজগোজ করতে? আমরা মুখে 1000টা প্রোডাক্টস মাখি? দাঁড়াও, এখনই আমরা মিহা চাচিমনির কাছে তোমার নামে প্যাচ লাগাবো। তুমি যে পুরো ক্লাসে ড্যাব ড্যাব করে নাজিফার দিকে তাকিয়ে থাকো এই সব বলবো, মাঝে মাঝে চোখও মারো। মৃদুল কয়েকটা শুকনো ঢোক গিলে চন্দ্রিমা নুরানিকে 2 হাত দিয়ে আগলে ধরে বলল, আরে আমি কি আমার ছোট বন্ধুদের সাথে একটু মজাও করতে পারি না বলো? কেন শুধু শুধু আম্মুর কাছে প্যাচ লাগাবি? তার চেয়ে ভালো আমরা ঝগড়াঝাটি ভুলে সুন্দর করে রেডি হয়ে নেই, কেমন? তোরাও আস্তে ধীরে রেডি হ, আমরাও রেডি হয়ে আসছি। কথাগুলো বলেই মৃদুল নিহানের হাত ধরে রুম থেকে বের হয়ে গেল। চন্দ্রিমা নুরানি ওদের যাওয়ার পথের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে দিল। এরপর 2 বোনই ওয়াশরুমে চলে গেল। চাঁদনি রুমে ঢুকে পুরো রুমটা ঝাড়ু দিচ্ছে আর নূর নূর বলে চেঁচাচ্ছে। নূরের কোনো বার্তা নেই, ফসরের নামাজ পড়ে ঘুমিয়েছে বলে ওর হুঁশই নেই। চাঁদনি রুম ঝাড়ু দিয়ে হাতটা ওয়াশ করে নূরের পাশে বসলো। নূর নাকে মুখে কম্বল মুড়ি দিয়ে চিত হয়ে শুয়ে আছে। চাঁদনি বাঁকায় হেসে এক টান দিয়ে নূরের গায়ের উপর থেকে কম্বলটা সরিয়ে দিল। ঠান্ডার অনুভূতি পেয়ে নূর সোজা হয়ে শুয়ে পিট পিট চোখের সামনের দিকে তাকালো। চাঁদনির হাস্যোজ্জ্বল চেহারাটা দেখে নূর একটা হ্যাঁচকা টান দিয়ে চাঁদনিকে বেড়ে শুয়ে দিল। ফটাফট নূর ছাতির উপরে উঠে গেল। চাঁদনি চোখ দুটো ছোট ছোট করে চোখের পাতাগুলো বারবার ফেলছে। নূর চাঁদনির ঠোঁটের দিকে তাকিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, লাস্ট কবে আদর করেছিলাম মনে আছে? ইদানিং তো কাছেই পাই না তোমাকে, সারাক্ষণ মেয়েদেরকে নিয়ে থাকো। আমার কথা তো একটু ভাবতে হবে নাকি? চাঁদনি মৃদু হেসে নূরের ঠোঁটে একটা আঙুল দিয়ে স্লাইড করছে আর বলছে, মেয়েরা এখন বড় হয়েছে, 12 ইয়ার চলছে ওদের, এখন এসব মানায় না জনাব। আর ওরা যে পরিমাণ চালাক হয়েছে, হুটহাট করে রুমে ঢুকে গেলে আমাদের এই অবস্থায় দেখে কি ভাববে বলো তো? কিচ্ছু ভাববে না, আমার মেয়েরা আমার মতো নেভার মাইন্ডেড। মেয়েরা বড় হয়েছে বলে আমার ভালোবাসা কমে যাবে নাকি? বৃদ্ধ বয়সেও আমার ভালোবাসা একই থাকবে। একইভাবে আমি তোমাকে চাইব। আমার প্রতিটা নামাজের মোনাজাত হবে তোমাকে আর আমাদের বাচ্চাদেরকে ঘিরে। যত বয়স বাড়বে আমার ভালোবাসা তত গুণ বাড়বে। আল্লাহ আমাদের আর বিপদ দিবে না চাঁদ। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা একসাথে থাকবো। কথাগুলো বলেই নূর যেই না চাঁদনির ঠোঁট জোড়া আঁকড়ে ধরতে যাবে, অমনি চাঁদনি হাত দিয়ে নূরকে থামিয়ে দিয়ে বলল, এখন না নূর, মেয়েদের রেডি করাতে হবে, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। তাছাড়া আমি তো তোমাকে ডাকতে এসছি। তুমি এভাবে শুয়ে থাকলে ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যাবে কে? তোমারও তো আজ ভার্সিটিও আছে। ওফো, তাড়াতাড়ি উঠে পড়ো। আজ আমি ছুটি নিয়েছি মিসেস চাঁদরানী। আজকের দিনটা নিশ্চয়ই আপনি ভুলে গেছেন। আমি কিন্তু ভুলিনি। চাঁদনি কিছু একটা ভেবে জিভ কেটে অসহায় দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে বলল, সরি নূর, মাথা থেকে একদম বের হয়ে গেছিল। আজ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি।
নূর বাঁকা হেসে আর দেরি না করে চাঁদনি ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। চাঁদনি মুচকি হেসে নূরের কলার চেপে ধরল। ওদিকে বাড়ির ড্রয়িং রুমে সাবরিনা আবরার, সেলিনা চৌধুরী, সামিয়া আহমেদ, মিহার আম্মু, জাইমা, লাবিবা, নাতাশা, কায়রা জমিয়ে খুব আড্ডা দিচ্ছে। জাইমার বিয়ের 8 বছর চলছে। মিনারের সাথেই জাইমার বিয়ে হয়েছে। ওদের একটা 5 বছরের ছেলে আছে। লাবিবার 9 বছরের একটা মেয়ে আছে। নাতাশার 10 বছরের একটা মেয়ে আছে। আর কায়রার ছেলের 4 বছরে পড়েছে। সাবিরের সাথে কায়রার বিয়ে হয়েছে। চাঁদনি আর নূরের মেয়েদের 12 বছর চলছে। নিহাল, মৃদুল, চন্দ্রিমা, নুরানি 4 জনই ক্লাস 5-এ পড়ে, প্লাস একই স্কুলে পড়ে। সাইমা, লাবিবা, নাতাশা, কায়রা ওদের বাচ্চা আর হাজবেন্ডদের নিয়ে চাঁদনিদের রিকোয়েস্টে চাঁদনিদের বাড়িতে বেড়াতে এসেছে। পুরো বাড়িটা বাচ্চা কাচ্চা দিয়ে ভর্তি। ওদেরকে সামলাতে সবাই বেশ হিমশিম খেয়ে যায়। কায়রা ছেলে বেশি দুষ্টুমি করে। সবার ছোট বলে দুষ্টুমির পরিমাণটাও বেশি। ড্রয়িং রুমে সোফায় বসে সবাই খুব হাসাহাসি করছে। বাচ্চা বাড়িরা পুরো ড্রয়িং রুম জুড়ে দৌড়াচ্ছে আর খেলছে। আচমকাই সাবরিনা আবরার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওই দিনের কথা মনে পড়লে এখন আমার শরীরের সমস্ত পশম দাঁড়িয়ে যায়। চাঁদমা যেভাবে সিটকে পড়েছিল, রক্ত দিয়ে পুরো কিচেনে ভেসে গিয়েছিল। চাঁদের আর্তনাদের আওয়াজ পেয়ে আমি দৌড়ে কিচেনে গিয়েছিলাম। ভাগ্যিস বাড়িতে নীর ছিল। নীর, আমি আর সোহা মিলে চাঁদকে ধরাধরি করে হসপিটালে নিয়ে গিয়েছিলাম। আমার ছেলেটা ভর্তি ছিল ঢাকা হসপিটালে, আর চাঁদ চট্টগ্রাম হসপিটালে। নূরের অবস্থা খুব শোচনীয় ছিল। মাথা ফেটে অনেকটা ব্লাডিং হয়েছিল। মাহিন, হাবিব আর আফতাব ভাই ঢাকা একটা কাজে গিয়েছিল বলে দ্রুত হসপিটালে পৌঁছাতে পেরেছিল। ওরা পৌঁছে নূরকে অপারেশন থিয়েটারে দেখেছিল। ঠিক সময় নূরের অপারেশনটা হয়েছিল বলে নূরকে বাঁচানো গেছে। এদিকে চাঁদ মায়ের অবস্থা ছিল করুণ। ডক্টর কোনো গ্যারান্টি দিতে পারছিল না। অনেকগুলো ডক্টর মিলে চাঁদ মায়ের অপারেশন করেছিল। প্রায় 6 ঘন্টা যাবৎ চাঁদের অপারেশন হয়। আমার ছেলের দোয়া আর কান্না বৃথা যায়নি। আল্লাহ বাঁচিয়েছে চাঁদকে, সাথে বাচ্চাদেরও। নূরের সেন্স ফেরার সাথে সাথেই নূরের কানে খুশির সংবাদটা পৌঁছায়। নূর নিজের শরীর খারাপ নিয়ে পাগলের মতো ছুটে আসে চট্টগ্রাম। চাঁদ তখনও সেন্সলেস অবস্থায় ছিল। চাঁদের সেন্স না ফেরা পর্যন্ত নূর ওর বাচ্চার দিকে তাকায়ও নি। ছুঁয়ে দেখা তো দূরে থাক। চাঁদ যখন চোখ মেলেছে তখনই নূর ওর বাচ্চাদের কোলে নিয়েছে। আমার ছেলের ভালোবাসা আর দোয়া এই দুটোতেই জোর ছিল। তাই উপরওয়ালা ওদের 4 জনকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে। আল্লাহর কাছে চাইলে সব কিছুই পাওয়া যায়, তবে চাইলে চাওয়ার মতো চাইতে হয়। আমার ছেলে চাওয়ার মতো চেয়েছে, তাই পেয়েছে। উপরওয়ালার কাছে কোটি কোটি শুকরিয়া ওদের 4 জনকে পুনরায় জীবন দেওয়ার জন্য। সাবরিনা আবরারের সাথে সাথে উপস্থিত সবাই একটা দীর্ঘশ্বাস ছাড়ল। নূর এখনও চাঁদনিকে ছাড়েনি। জোর করে চাঁদনিকে আদর করে যাচ্ছে। এর মাঝেই নুরানিয়া চন্দ্রিমা দৌড়ে এসে নূরা চাঁদনির রুমে ঢুকে গেল। নূর তাড়াতাড়ি করে চাঁদের উপর থেকে উঠে গেল। চন্দ্রিমা নুরানি মুখ টিপে টিপে হাসছে। চাঁদনি আর নূর লজ্জা পেয়ে আমতা আমতা করছে। নুরানি গলা ঝাঁকিয়ে দৌড়ে এসে নূরকে জড়িয়ে ধরে বলল, আব্বু, ও আব্বু, আমার চুলটা বেঁধে দাও না, 2 বেলুনি করে দিবে, কেমন? চন্দ্রিমা মুখ ফুলিয়ে নূরের দিকে তেড়ে এসে বলল, আব্বু, নুরানিকে চুল বেঁধে দিলে কিন্তু আমাকেও বেঁধে দিতে হবে, না হয় আমি কিন্তু মানবো না, এই বলে দিলাম। নূর হু হা করে হেসে চন্দ্রিমা নুরানিকে বুকের সাথে মিশিয়ে বলল, আমি ওর 2 প্রিন্সেসকেই চুল বেঁধে দিব। দুজনই আমার কাছে সমান, দুজনই আমার কলিজা। চাঁদনি বেড গোছাচ্ছে আর বকবক করে বলছে, এত বড় বড় মেয়েদের এসছে চুল বেঁধে দিতে। কেন, ওরা কি নিজে নিজে চুল বাঁধতে পারে না? সব কিছু নিজে নিজে শিখতে হবে। বিয়ের পর কে চুল বেঁধে দেবে শুনি? চন্দ্রিমা নুরানি হু হা করে হেসে বলল, কেন আমাদের হাজবেন্ড বেঁধে দিবে? যেমন আব্বু এখনো তোমার চুল বেঁধে দেয়, আব্বু তো এখনো তোমাকে সাজিয়ে দেয়। তুমি কিচ্ছু পারো না আম্মু, কিচ্ছু না। চন্দ্রিমা নুরানির কথা শুনে নূর বেডের উপরে শুয়ে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। চাঁদনি চন্দ্রিমা আর নুরানির দিকে তেড়ে এসে বলল, কানের নিচে দেবো এখন 2টোকে। বেশি পাকা পাকা কথা শিখে গেছো তাই না? বাবা তোমাদের সেন্ট্রাল দেয়। হ্যাঁ, তোমাদের বাবাকেও আজ মজা দেখাবো। ওর জন্যই তোমরা দিন দিন খারাপ হচ্ছ। কোনো শাসন করবে না, উল্টো উস্কানি দিবে। আদর করতে করতে মাথায় তুলে ফেলেছে। চাঁদনি কিছুটা থেমে আবার বলল, শোনো, তাড়াতাড়ি রেডি হয়ে ব্রেকফাস্ট টেবিলে চলে এসো। সাথে তোমাদের বাবাকেও নিয়ে এসো, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। তা না এসছে আমার লেকফুল করতে। কথাগুলো বলে চাঁদনির আগে ফুসফুস করতে করতে রুম থেকে বের হয়ে গেল। চাঁদনি রুম থেকে বের হওয়ার সাথে সাথে নূর, চন্দ্রিমা, নুরানি হু হা করে হেসে দিল। 3 জনে বিছানায় গড়াগড়ি খেয়ে হাসছে। চন্দ্রিমা নুরানি নূরের বুকে 2 পাশে শুয়ে নূরের শার্টের কলার টানছে আর বলছে, আব্বু, আজ তোমাকে স্কুলে যেতে হবে না। আমরা আজ মাহিন চাচুর সাথে স্কুলে যাব। সাথে মৃদুল ভাইয়া আরও নিহাল ভাইয়া ও থাকবে।
কেন বেটা, আমি তো আজ বাড়িতেই আছি। আমি তোমাদেরকে স্কুলে ছেড়ে আসবো, ধীরের তো অফিস আছে। আব্বু প্লিজ না করো না, আমরা আজ মাহিন চাচুর সাথে যাব প্লিজ। নূরুর মেয়েদের আবদার ফেলতে পারে না। নূর মুচকি হেসে দুজনের মাথায় চুমু খেয়ে বলল, ওকে বাবাইরা, তাই হবে। আজ তোমরা ধীরের সাথে যাবে। এবার উঠে পড়ো, তোমাদের চুল বেঁধেতে একটু দেরি হলেই তোমাদের আম্মু আবার রেগে যাবে, তখন আবার সাপের মতো ফনা তুলে আমাদের দিকে তেড়ে আসবে। চন্দ্রিমা নুরানি হুহা করে হেসে নূরের উপর থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। নূর শোয়া থেকে উঠে ড্রেসিং টেবিলের উপর থেকে চিরুনিটা নিয়ে ওদের দুজনের মাথা বাঁধতে ব্যস্ত হয়ে পড়ল। ওদিকে মাহিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেডের উপরে বসে যেই না ফোনটা হাতে নিয়ে পাওয়ার অন করলো, অমনি মাহিন চেঁচিয়ে বলে উঠল, মৃদুল কোথায় তুমি? আমার ফোনের চার্জ এত তাড়াতাড়ি শেষ হলো কিভাবে? মিহা মৃদুলের রুম গোছাচ্ছিল, সাথে মৃদুলকে রেডি করাচ্ছিল। মিহা বেশ বুঝতে পেরেছে মৃদুল গেমস খেলে মাহিনের ফোনের চার্জ শেষ করে দিয়েছে। মিহা তেরে এসে মৃদুলের হাত ধরে রুম থেকে বের হয়ে সোজা মাহিনের কাছে গেল। মৃদুল ভয়ে কাঁপছে আর মাহিনকে উদ্দেশ্য করে বলছে, আব্বু আমি তো ফোনে গেমস খেলিনি, ফ্রেন্ডসদের সাথে নোটস কালেক্ট করছিলাম। ওয়াইফাই অন ছিল তো ফটফট করে ফোনের চার্জ চলে গেছে, তা আমি কি করব বলো? মিহা মৃদুলের কান মলে দাঁত কিরমিট করে বলল, মিথ্যে কথা তো খুব ভালোই শিখেছো মৃদুল। আমি নিজের চোখে দেখছি তুমি গেমস খেলছো, হাজার চেষ্টা করে তোমার হাত থেকে ফোনটা ছিনিয়ে নিতে পারিনি। খুব খারাপ হয়ে যাচ্ছ তুমি মৃদুল, কারোর কথাই শুনছো না। আমি কিন্তু খুব রেগে যাচ্ছি, যখন প্রচন্ড রেগে যাব তখন কিন্তু খুব মারবো। মাহিন তাড়াতাড়ি মিহার হাত থেকে মৃদুলকে টেনে এনে মাহিনের বুকের সাথে মিশিয়ে বলল, উফ মিহা, এত ডাকাডাকি করার কি আছে? সামান্য একটু গেমসই তো খেলেছে, এই জন্য তুমি আমার ছেলেকে এইভাবে বকবে? আমার ছেলে মোটেও খারাপ না, আমার ছেলে খুব লক্ষ্মী। কথাগুলো বলেই মাহিন মৃদুলের কপালে চুমু খেল। মৃদুল হি হি করে হেসে মাহিনের থেকে নিজেকে ছাড়িয়ে রুম থেকে বের হচ্ছে আর চেঁচিয়ে বলছে, আব্বু তাড়াতাড়ি রেডি হয় নাও, আমাদের স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো। মিহা কোমরে হাত দিয়ে মাহিনের দিকে তেড়ে এসে বলল, তোমার আশকারায় ছেলেটা দিন দিন খারাপ হচ্ছে, কিছুদিন পর তো আরো বিগড়ে যাবে। মাহিন বাঁকা হেসে মিহাকে হ্যাঁচকা টানে মাহিনের বুকের সাথে মিশিয়ে বলল, এই বয়সে ছেলেরা একটু একটু দুষ্টমি করেই মিহা, এসব নিয়ে বকাবকি করলে ওদের মন খারাপ হবে, নিজেকে খারাপ ভাববে। মিহা চোখ লাল করে মাহিনের দিকে তাকিয়ে আছে। মাহিন শয়তানি হাসি দিয়ে মিহার ঠোঁটছোড়া আঁকড়ে ধরল। মুহূর্তে মিহা রাগ ভুলে মাহিনের শার্টের কলার আঁকড়ে ধরল। নিহাল বেডের উপরে বসে জুতা পড়ছে। পরিবারের সবচেয়ে শান্ত ছেলে হলো নিহাল। সোহানের মতোই নীরব হয়েছে সে। বাড়ির সবার কথা শুনে চলে। সবার প্রতি নিহাল খুব যত্নশীল, বিশেষ করে সোহানের প্রতি। নিহাল সব সময় নিজের রুম গুছিয়ে রাখে, যেন ওর আম্মুর কষ্ট না হয়। মাঝে মাঝে নিহাল রান্নাঘরে ওর আম্মুকে রান্নার কাজেও হেল্প করে। নীর আর সোহানি নিহালকে প্রচণ্ড রকম ভালোবাসে। জুতো পরে নিহাল ব্যাগ কাঁধে নিয়ে ব্রেকফাস্ট টেবিলে চলে গেল। সোহানি নিহালকে দেখে দৌড়ে এসে ছেলের কপালে চুমু খেল। নীর, হাবিব আবরার, আফতাব চৌধুরী অনেক আগেই অফিসে চলে গেছে। ডাইনিং টেবিল ফুল হয়ে আছে বাচ্চা কাচ্চা দিয়ে। বাচ্চা পার্টির আগে নাস্তা করবে এরপর বড়রা। মৃদুল, চন্দ্রিমা, নুরানিও ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছে। জাইমা ওর ছেলেকে খাইয়ে দিচ্ছে, নাতাশা ওর মেয়েকে খাইয়ে দিচ্ছে, লাবিবা ওর মেয়েকে খাইয়ে দিচ্ছে। কায়রার ছেলে খুব দুষ্টু, সে এক জায়গায় বসে খাচ্ছেই না, কেবল দৌড়াদৌড়ি করছে। ছেলের পিছু পিছু কায়রাও দৌড়াচ্ছে। মাহিন রেডি হয়ে এসে মৃদুলের পাশে বসে পড়ল। মাহিনও বাচ্চা পার্টিদের সাথে খেয়ে নেবে, ওরও ভীষণ তাড়া আছে। বাচ্চাদের স্কুলে পৌঁছে দিয়ে ওকে অফিস যেতে হবে। চাঁদনি এসে চন্দ্রিমা নুরানিকে জোর করে 12টির পিস মুখে পুরে দিচ্ছে। দুজনই খুব কম খায়, ঠিক চাঁদনির মতো। নিহাল আর মৃদুল গপাগপ খেয়ে নিচ্ছে। ওদের জেলি মাখানো পাউরুটি খুব পছন্দের। খাওয়া দাওয়া শেষে মাহিন সব বাচ্চা পার্টিকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হলো। নূর এসে চন্দ্রিমা নুরানির কপালে চুমু খেয়ে ওদের হাতে দুটো ক্যাডবেরি চকলেট পুরে দিল। সাথে মৃদুলা নিহালকেও দিয়েছে। চারজনই এসে নূরকে জড়িয়ে ধরে লাফালাফি করছে। মাহিন আর নূর ওদের কাণ্ড দেখে খিলখিল করে হাসছে। নূর হাসিটা থামিয়ে মাহিনকে উদ্দেশ্য করে বলল, ধীর, আস্তে গাড়ি ড্রাইভ করবে, স্পিড একদম কমিয়ে দেবে। ওদেরকে সাবধানে স্কুলে পৌঁছে দিও। সাথে সাথে আমাকে কল করে জানিয়ে দেবে। ছুটির সময় আমি ওদেরকে নিয়ে আসবো। মাহিন নূরের কাঁধে হাত রেখে মৃদু হেসে বলল, তুমি চিন্তা করো না নূর, আমি ওদের ঠিকঠাকভাবে স্কুলে পৌঁছে দিয়ে তোমাকে টেক্সট করে জানিয়ে দিব। নূর মুচকি হাসল। চন্দ্রিমা আর নুরানি একটু উঁচু হয়ে নূরের দুই গালে চুমু দিয়ে নূরের কানে ফিসফিসিয়ে বলল, আব্বু তুমি আজও আম্মুকে সাজিয়ে দিও কেমন, সুন্দর করে আম্মুর চুলে খোপা করে দিবে। নূর চন্দ্রিমা নুরানির গালে চুমু খেয়ে বলল, ওকে বাবাইরা, তোমাদের কথাই হবে। তোমাদের আম্মুকে আজ আমি সুন্দর করে সাজিয়ে দিব। তোমরা এবার যাও দেখি, স্কুলের দেরি হয়ে যাচ্ছে তো। চন্দ্রিমা নুরানি তাড়াতাড়ি করে গাড়িতে বসে পড়ল। ওরা চারজনই নূরকে বিদায় জানিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিল। নূর মুচকি হেসে বাড়ির ভিতরে ঢুকে গেল। কিচেন রুম থেকে চাঁদনিকে কোলে তুলে নূর নিজেদের রুমে নিয়ে দরজা আটকে দিল।
চাঁদনি বেগম হয়ে নূরের দিকে তাকিয়ে আছে। নূর চাঁদনিকে বেডের উপরে বসিয়ে কাভার থেকে লাল রঙের একটা শাড়ি বের করে চাঁদনিকে বেড থেকে উঠিয়ে শাড়িটা চাঁদনিকে পরাতে ব্যস্ত হয়ে পড়ল। চাঁদনি বেশ বুঝতে পেরেছে নূর ভীষণ রোমান্টিক মুডে আছে, তাই সেও আর নূরকে আটকাচ্ছে না। প্রায় আধ ঘন্টা পর নূর চাঁদনিকে পুরোপুরি সাজিয়ে বেডের উপরে বসিয়ে দিল। চাঁদনি কিছু একটা ভেবে বেডের উপর থেকে উঠে কাভার থেকে একটা লাল পাঞ্জাবি বের করে নূরের সামনে দাঁড়ালো। নূরের গা থেকে শার্টটা খুলে চাঁদনি পাঞ্জাবিটা নূরকে পরিয়ে দিল। নূর বাঁকা হেসে চাঁদনির দিকে তাকিয়ে আছে। চাঁদনি কিছুটা লজ্জা পেয়ে নূরের বুকের সাথে মিশে গেল। নূর চাঁদনিকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল। নূর চাঁদনির উপরে উঠে চাঁদনির চোখের দিকে তাকিয়ে বলল, থ্যাঙ্কস চাঁদ পাখি, আমার জীবনটা এত সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার জন্য। রোজ যাওয়ার পর আমি ভাবতেও পারিনি আমার জীবনের শেষটা সুন্দর হবে। আমি দারুণ আছি তোমাকে আর আমাদের সন্তানকে নিয়ে। চাঁদনিও নূরের চোখের দিকে তাকিয়ে বলল, তোমাকে পেয়ে আমার জীবনেরও শেষটা সুন্দর হয়েছে। কোটি কোটি শুক্রিয়া আল্লাহর কাছে। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা চারজন একসাথেই থাকবো ইনশাল্লাহ। নূর মুচকি হেসে চাঁদনির ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। ধীরে ধীরে ওদের ভালোবাসা গভীর হতে লাগলো। দুজনই ভালোবেসে ধন্য। আল্লাহর অশেষ মেহেরবানিতে ওরা দুজনই অনেক বাধা বিপত্তি পেরিয়ে এক হয়েছে। দুজনই আল্লাহর কাছে খুব কৃতজ্ঞ।